ওখানে এবার ওদের দুজনে বলছে তোমরা একটু চেক করো তো, দেখো টেম্পারেচারটা বুঝতে পারছো কিনা। এবার সাথে সাথে ওরাও একটু ব্যাক পেছনে গেল, গিয়ে আবার হেঁটে আসছে, এসে ওরা বোঝার চেষ্টা করছে। এবার ওরাও বুঝতে পারছে, বলছে হ্যাঁ দাদা এখানে হচ্ছে টেম্পারেচার ওঠানামা করছে। এবার রুমটা খুলেই ভেতরে যখন ঢুকলাম দেখলাম বিচ্ছিরি একটা গন্ধ, অত আসতে না, যে কাঠের পোকা কাটলে যে আওয়াজটা হয় আওয়াজটা সিমিলার ওরকমই, কিন্তু ওরকম আসতে না, আওয়াজটা এত জোরে যে মনে হচ্ছে যে কেউ যেন জোর করে ভেতরে কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আওয়াজ করছে। পুরো গাড়ি কেঁপে কেঁপে উঠলো, উঠে গাড়ি হচ্ছে ওই জঙ্গলের দিকে ঢুকিয়ে দিচ্ছিল। এর সাথে সাথে আমি কি করেছি, ওই ব্রেকটা চেপে ধরেছি, দুই হাতটা ধরে গাড়ির ব্রেকটা চেপে ধরেছি। তো ওই জায়গাটা গিয়ে আমি ওকে বলছি যে কি হয়েছে নাকি, এরকম ভয় পেলে কেন? বলছে দাদা তুমি কিছু দেখো নি? বলছি কেন, কি হয়েছে? বাট আমি জিজ্ঞেস করেই নি, তাহলে মানে আমার অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে। তা আমার হচ্ছে 13 তারিখ, তা আমি কিরকম 13 তারিখে জন্মেছো মানে তুমি পূর্ব জন্মে এমন কিছু কাজ করেছিলা যার জন্য তুমি 13 তারিখে জন্মেছো। কিরকম কাজ হতে পারে? তুমি ওই জন্মে মার্ডার করতে পারো। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের আরেকটা নতুন এপিসোডে। আর আগের বার যখন আমাদের সাথে জুড়েছিলেন রাকেশ বৈদ্য, তো তখন আপনারা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন। তো সেই জন্যে আবারও কিন্তু আমাদের সাথে জুড়ে গেছেন। আর বলুন, মানে এই সময়তে আপনার কেমন কাটলো দিন, আর নিউ ইয়ার কেমন চলছে? প্রথমত যে সকল বন্ধুদের হচ্ছে আমার প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবছর শুরুটা তো আমার মোটামুটি ভালোই কেটেছে, গত বছরটাও ভালো কেটেছে, আর এবছর আশা করছি যে আরো ভালো কাটবে। আর তোমরা যারা আমাদেরকে দেখছো তারাও আশা করছি তাদেরও সবার খুব ভালো কাটবে, খুব এনজয় করবা, জীবনে আরো উন্নতি করবা, এই আশা রেখে আজকে আমরা পডকাস্টটা শুরু করছি। একদম। আর তোমার কিরকম কাটলো সেটা বলো। আমার আগের বছর মানে শুরুটা খুব ভালো ছিল, তারপরে ধীরে ধীরে এন্ডের দিকে একটুখানি উপর নিচে হয়েছে। বাট ঠিক আছে, এগুলো তো চলতেই থাকে, মানে লাইফে উপর নিচে হওয়া, তাহলে মজা কিসের? তাই তো। যাই হোক, আজকের এই এপিসোডে আপনারা যারা জয়েন করেছেন তাদেরকে আমি আগেই জানিয়ে দিই যে আপনাদের সম্বন্ধেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনাদের ডেলি লাইফ সম্বন্ধে, এই বছর সম্বন্ধে। কারণ আমরা কিন্তু নিউমারোলজি নিয়েও, মানে প্রেডিকশনস নিয়েও, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। বাট আগের যখন পডকাস্ট হয়েছিল আমাদের, তখন সুরশ্রী নামের একজন আমাদেরকে কমেন্ট করেছিলেন যে তার বিয়ে হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মাসে। আচ্ছা। তো যখন আমরা ওই সময় জিজ্ঞেস করেছিলাম যে নিউমারোলজির উপরে আপনারা কি চান কোনো ভিডিও নাকি নয়, তো তিনি বলেছিলেন তিনি চান। তো মানে যদি এই ভিডিওটি তিনি দেখেন, তাহলে আমি তাকে এটাই বলতে চাই, নিয়ে চলে এসেছি পডকাস্ট, এবার বিয়ে কিন্তু বেশ ভালোই কাটবে মনে হচ্ছে। সুরশ্রী বলছে, তোমাকে বলছে যে আগাম শুভেচ্ছা, আশা করি যে তোমার বিবাহিত জীবন খুব সুখের হোক। আর এটা নিয়ে একটু আলোচনা করবো আমরা, একটু পরে আলোচনা করব। আমি তো জানি না যে তোমার ডেট অফ বার্থ কিরকম, কি আছে না আছে, তো সেই অনুযায়ী আমি ওভারঅল একটা আলোচনা করে দেবো, আশা করি যে তুমি তোমার উত্তর পেয়ে যাবা। একদম। তো আমরা নিউমারোলজিতে যাব, বাট তার আগে যেরকম মানে আমাদের যে অডিয়েন্স যারা পছন্দ করেন আর কি হরার চিরাচরিত আমাদের পডকাস্ট যেটা হয়, পডকাস্ট আমরা করি, তো শুরুতে আমি সেই ঘটনাগুলো শুনতে চাইবো। একদম। আজকে তো অবশ্যই অঙ্কশাস্ত্র অর্থাৎ নিউরোলজির উপরে এবং অ্যাস্ট্রোলজির উপরে কিছু কিছু কথা তো চলবেই। আর এ বছরটা সূর্যের বছর, খুবই এনার্জেটিক একটা ইয়ার রয়েছে, আর সবাইকেই এনার্জি দিয়ে এবছর কাজ করতে হবে। আর আমরা এই নিয়ে আলোচনা সবই করব, কিন্তু তার আগে আমাদের এই যে পডকাস্টে যে চিরাচরিত যে বিষয়টা রয়েছে আমাদের, সেই বিষয়ের উপরে একটু হয়ে যাক, অর্থাৎ আমাদের ভূতের গল্প না বললে এবার গল্প তো না, অবশ্যই, কেন এটা সত্য ঘটনা বলা হয় এখানে। আমিও আজকে ছোট ছোট দুটো সত্য ঘটনা নিয়ে এসেছি, সত্য ঘটনা যেখানে আমি নিজে প্রত্যক্ষ, দুটো গল্পের সঙ্গী। তাই এরকম দুটো ছোট ছোট গল্প শুরু করে। একটা তো এবছরে অর্থাৎ আজকে জানুয়ারি মাসে আমরা রয়েছি 15 তারিখে। আর যে ঘটনাটা ঘটেছে সেটা বলবো এই বছর জানুয়ারি মাসের 3 তারিখের। ছোট্ট একটা ঘটনা, সেখানে খুব বেশি ভয় নেই, কিন্তু বিষয়টা ভালো, তোমরা শুনে রাখো যে তোমাদেরও একটু ভালো লাগবে। এবছরের 2 তারিখে শুরু করছে আর কি বললাম। এবছরের 2 তারিখে আমি আমার স্টুডেন্টদের নিয়ে, স্টুডেন্ট বলতে আমার একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে আমি চাকরির জন্য তৈরি করি ছেলেপেলেদের, তো ওদেরকে নিয়ে গেছিলাম বাঁকুড়ায় গেছিলাম হচ্ছে বিষ্ণুপুরে একটু ঘুরবো আর মুকুটমণিপুরটা ঘুরবো বলে
গেছে 2 তারিখে এখানে রাত্রিবেলা হাওড়া থেকে, যেটা 11:35 ট্রেন রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, সেই ট্রেনটা ধরেই আমরা গেছিলাম। তা যথারীতি 2 তারিখে ওখানে ট্রেন ধরলাম এবং 3 তারিখ সকালবেলায় আমরা ওখানে পৌঁছেছি। তো 3 তারিখে আমরা ওখানে সোজা গেছি প্রথমে মুকুটমণিপুর। তা মুকুটমণিপুরে আমরা সকালবেলা পুরো দিনটা কাটিয়ে আমরা সন্ধেবেলায় ফিরে এসেছিলাম হচ্ছে বিষ্ণুপুরে বাসে করে। এবার বাসে করে বিষ্ণুপুরে এসে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে আমরা নামলাম, তখন বাজে হচ্ছে 7টা নাগাদ বাজে। তো এইবার এসে আমরা হচ্ছে হোটেল নিলাম। ওখানে হোটেল আমাদের আগের থেকে বুক করা ছিল না, তো ওখানে একদম বাস স্ট্যান্ডের পাশেই আমরা হোটেলের জন্য গেলাম আর কি, হোটেলের রুম নেব বলে, যে আছে নাকি দেখি। একদম বাস স্ট্যান্ডের একদম পাশেই, আমি নাম নেব না যেহেতু রিলেটেড রয়েছে, সেহেতু আমি একদম হোটেলটার নাম নিচ্ছি না, কিন্তু একদম বাস স্ট্যান্ড বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের পাশেই সেই হোটেল। তো এবার যথারীতি আমরা হোটেলে ঢুকেছি। হোটেলে ঢুকে রুম বলছি যে রুম আছে কিনা, তা আমাদের 3খানা রুম লাগবে। 2টো রুম হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য, এক পাশে মেয়েরা থাকবে একটা রুমে, একটা পাশে ছেলেরা থাকবে, আর একটা রুম সিঙ্গেল আমার জন্য। তো এবার ওখানে 2টো রুম পেলাম, বড় বড় 2টো রুম পেলাম, যেখানে একটা ছেলেরা থাকতে পারবে একটা মেয়েরা থাকতে পারবে, কিন্তু সিঙ্গেল রুম আমি পেলাম না আমার জন্য। তো ওখানে কারোর কোনো রুমই নেই, ওই 2টো রুমই ছিল। যাই হোক, ওই 2টো রুম ওদের জন্য বুক করলাম। ঠিক ওই হোটেলটার একদম অপোজিটে, অর্থাৎ মিডিলে একটা ছোট্ট খুব জোর 12 ফুটের রাস্তা, ঠিক তার অপোজিটেই আরেকটা হোটেল, যে হোটেলে গিয়ে আমি আবার খোঁজ করছি যে আরেকটা রুম পাওয়া যাবে কিনা, কারণ বেশি দূরে যাওয়া যাবে না, কারণ স্টুডেন্টরা রয়েছে ওই হোটেলে। তো এইবার ওই হোটেলে গেলাম, গিয়ে যে খোঁজ করছি যে হোটেল রুম আছে কিনা, তো ওরা বলছে যে না, আজকে একদম পিক, হ্যাঁ একদম পিক টাইমে এসেছেন, শুরু হয়ে যাবে এই সময় কোনো রুম নেই। আমি বলছি একটা রুমও পাওয়া যাবে না, সিঙ্গেল কোনো রুম পাওয়া যাবে না? বলছে না, কোনো রুমই তো ফাঁকা নেই। আমি বলছি দেখেন না যদি কোনো রুম টুম পাওয়া যায় কি না। তো এইবার 2-4 মিনিট ওরা হচ্ছে নিজেদের মধ্যে কথাবার্তা বললো, তারপরে বললো যে একটা রুম আছে, যে জানি না সেটা আপনার পছন্দ হবে কি না। তা এবার একটা রুমই আছে, কিন্তু আমরা ওই রুমটা হচ্ছে খুব একটা ভাড়া দিই না, কারণ ওর রুমটা হচ্ছে অনেকটাই ছোট, খুব একটা বড় না, একদম ছোট রুম। এবার আমি বলছি চলেন আমাকে দেখান রুমটা। গিয়ে যাই হোক, আমার সাথে আমার আরও 2টো স্টুডেন্ট রয়েছে, বাকিরা এই হোটেলে, যে হোটেলে রুম রয়েছে তার সেখানে, আর আমার সাথে আরও 2টো স্টুডেন্ট রয়েছে। এবার আমরা তখন প্রায় 8টা বেজে গেছে, 8টা বেশি বাজে। এবার আমরা করিডোর দিয়ে হাঁটছি, রুমটা দেখাবে, তার করিডোরের দুপাশে দিয়েই হচ্ছে রুম রয়েছে, আর মাঝখান দিয়ে করিডোরটা একদম সরু করিডোর। আর আমার রুমটা, যে রুমটা আমি আর কি দেবে আমাকে দেখাবে, সেটা ওই করিডোরে একদম শেষে, আচ্ছা শেষের রুমটা 8 নম্বর রুম নাম্বার 8। এবার যাই হোক, আমি করিডোর দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে ওই রুমটার থেকে আমি তখন 3-4 হাত দূরে, যখন রুমটার কাছে যাবো 3-4 হাত দূরে, তখন আমি একটা ফিল করলাম যে রুমটা কাছে, ওইখানে যাওয়া মাত্রই একটা টেম্পারেচার চেঞ্জ অনুভব করলাম। ফট করে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। আমি বললাম একই করিডোর দিয়ে এতক্ষণ হেঁটে আসলাম, কোনো ব্যাপার না, শুধু জাস্ট এইখানে এইটুকুর মধ্যে টেম্পারেচার চেঞ্জ কী করে হলো? এটা কি আমি ভুল ভাবছি নাকি? তার সাথে সাথে আমি গেলাম আমার 2টো স্টুডেন্টকে বললাম কি, এই তোমরা দেখো তো, আমার 2টো স্টুডেন্ট, একটার নাম ছিল প্রীতম, একটার নাম গুঞ্জন। আশা করি প্রীতম আর গুঞ্জন এপিসোডটা হয়তো দেখবে। তোমরা এই সত্যতা অবশ্যই লিখে কিন্তু কমেন্ট করে জানাবা যে তোমরা এটা ফিল করেছিলে, যেটা আমি বলছি সেটা কতটা সত্যি কতটা মিথ্যা, অবশ্যই কিন্তু লিখবা। তো এইবার ওখানে এবার ওদের দুজনে বলছে তোমরা একটু চেক করো তো, দেখো টেম্পারেচারটা বুঝতে পারছো কিনা। এবার সাথে সাথে ওরাও একটু ব্যাক পেছনে গেল, গিয়ে আবার হেঁটে আসছে, এসে ওরা বোঝার চেষ্টা করছে। এবার ওরাও বুঝতে পারছে, বলছে হ্যাঁ দাদা, এখানে হচ্ছে টেম্পারেচার ওঠানামা করছে, মানে চেঞ্জ রয়েছে। আমি বললাম তাহলে ঠিক আছে, আমি ভুললাম। ততক্ষণে যে আমাদের রুম দেখাতে গেছিল সে রুমটা খুলেছে। এবার রুমটা খুলেই ভেতরে যখন ঢুকলাম, দেখলাম বিচ্ছিরি একটা গন্ধ। অনেকদিন বন্ধ থাকার জন্য? অনেকদিন বন্ধ থাকার থেকেও একটা ভয়ানক। আচ্ছা, গন্ধটা একদম অন্য ধরনের, বিচ্ছিরি গন্ধ। এবার ঢোকার সাথে সাথে এবার আমার, যেহেতু আমি এইসব নিয়ে কাজ করি, এবার এইসব নিয়ে কাজ করার ফলে আমার মধ্যে অনেক তাড়াতাড়ি এইসব জিনিসগুলো সেন্সটা চলে আসে আর কি, বোঝা। আমি বুঝতে পারছি যে ওখানে একটা নেগেটিভিটি কিছু আছে, বোঝা যায় এটা, হ্যাঁ একটা ভাইস বোঝাই যায় নেগেটিভ জিনিস থাকলে। এবার আমি পা দিয়ে বেরিয়ে এসেছি, আমি কি বিচ্ছিরি তো বন্ধ। এবার তারপরে ওই যে 2টো ছেলে আমার সাথে ছিল, আমার স্টুডেন্ট, ওদের মুখে থেকে তাকে আমি ভাবলাম যে আমার তো আর কোনো উপায় নেই, রুম আমাকে নিতেই হবে। এবার আমি ঢুকে বললাম যে এক কাজ করে, আমি রুম নেব,
কিন্তু আপনারা হচ্ছে রুম ফ্রেশনার দিয়ে পুরোটা ভালো করে করুন, স্প্রে করুন। আর হচ্ছে এর হচ্ছে ওই ব্ল্যাঙ্কেট যেটা রয়েছে সে ব্ল্যাঙ্কেটটা চেঞ্জ করুন। আর বিছানা দেখে আমি বুঝতে পারছি যে ওই বিছানা দীর্ঘদিন কেউ হাত পা পরেনি আর কি, কারো বডি পরেনি ওই বিছানা। বুঝতে পেরেছি। আমি বলছি এই চাদরে তো শোয়া যাবে না, চাদর মাদরও পাল্টে দিন, আমি রুম নেবো, আমার কারো উপায় নেই। কিন্তু ওই বিচ্ছিরি গন্ধটা আমার নাক দিয়ে যাচ্ছে না। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে রিসেপশনে গেলাম, গিয়ে ওরা বলছে ওই রুমটার দাম চাইছে, মানে প্রাইস হচ্ছে 800 টাকা। আমি বলছি এই রুমটা 800 টাকা? এই কন্ডিশনে 800 টাকা দু, আপনি ওটাকে 500 টাকা হলে বলুন। তো একবারে আর কিছু বলেনি, ওরা একবারই 500 টাকাতে রাজি হয়ে গেল। যাই হোক, তারপরে ওই রুমে আমি শিফট করলাম, আমার মালপত্র নিয়ে ঢুকলাম। আর আমার যে স্টুডেন্টরা ছিল আমি ওদেরকে বললাম, যাও তোমরা খুব ক্লান্ত রয়েছো, নিজের ঘরে চলে যাও ওই হোটেলে। তা ওরা তো অপোজিটেই ছিল, তো হোটেলে চলে গেল। এবার আমি ওই রুমে ঢুকলাম। তো ওই রুমে ঢোকার পরে ওই ওরা হচ্ছে স্প্রে করেছিল, কিন্তু গন্ধ কিছুতেই যাচ্ছে না, ওই একটা বিচ্ছিরি গন্ধ রয়ে গেছে। যাই হোক, আমি জানি যে আমার কোনো উপায় নেই, কালকে সকাল অবধি আমাকে এখানে থাকতেই হবে। তা আমি যাই হোক খাওয়া দাওয়া তো করেই এসেছিলাম, বাড়ি থেকে খেয়ে নিয়েছি। এবার আমি বিছানায়, ওরা পাল্টে দিয়ে গেছে, বেড কভার পাল্টে দিয়ে গেছে, আর হচ্ছে ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে। তাই আমি বিছানায় শুয়ে এবার ফোন ঘাঁটছি। এবার আমার চোখ পড়লো যে ওই ঘরের একটা দেওয়ালের মধ্যে যে গৌতম বুদ্ধের মূর্তি টাঙানো রয়েছে। আমি যে হোটেলে এরকমভাবে মূর্তি টাঙানো তো আমি খুব একটা দেখিনি, এমনি ছবি টবি থাকে দেখেছি, কিন্তু এরকমভাবে মূর্তি তো দেখিনি খুব একটা। তারপরে দেখলাম ঘরে একটা আয়না, আয়নাটাও কি অদ্ভুত। ওই আয়নাটা আজ থেকে 500-700 বছর আগে রাজারা যেরকম ধরনের আয়না ব্যবহার করতো, এরকম অ্যান্টিক একদম পুরো। কিন্তু আয়নাটা এমন জায়গায় ফিট করা যেখানে কারোর ইউজ হবে না, মানে আমি যে মানে ওই আয়নাটা কেউ যে ইউজ করবে ঘরে, যে যারা থাকবে তারা যে ইউজ করবে, ওরকম জায়গায় না। ওটা খাটের এমন জায়গায়, খাটের ভেতরে আর কি, মানে যে জায়গাটা খাটটা রাখা রয়েছে তার থেকে দেয়ালের সাথে এমনভাবে লেগে রয়েছে আয়নাটা, যেখানে ওখানে কেউ ইউজ করবে না। আমি তাহলে ওখানে আয়নাটা কী করতে রয়েছে। তাই এবার আমি খাটের উপর দিয়ে আয়নাটার কাছে গেছি, গিয়ে ঠকঠক করে বোঝার চেষ্টা করছি যে আয়নাটার পেছনে বা কিছু আছে টাছে কিনা। তো দেখলাম না, নর্মালি যেরকম, কিন্তু ওটা একবারে দেয়ালের সাথে লাগানো, ফিক্সড, ওটা খোলা টোলা যায় না একদম। আচ্ছা, এরকম অদ্ভুত আয়না এখানে কেন রয়েছে জানি না। আচ্ছা, যাই হোক, ওই করতে করতে তাহলে একটু ফোন টোন ঘাটলাম, ঘাটতে ঘাটতে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর পরে ঠিক 12টা বাজে, সেই সময় আমার ঘুম ভাঙলো। এবার ঘুম কেন ভাঙলো, যে টয়লেটটা যে ছিল, টয়লেটের থেকে কল থেকে জল পড়া শুরু করেছে। এবার আমি ভাবছি যে কল থেকে জল পড়ছে, তাহলে হচ্ছে কল খারাপ। আমি উঠলাম, উঠে নিজেও টয়লেট করলাম, করে আবার কলটা বন্ধ করলো, ভালো করে টাইট করে বন্ধ করে এসে আবার শুলাম। আবার শুয়েছি, আবার 30-35 মিনিট পরে আবার দেখি ফোন দিয়ে জল পড়া শুরু হয়েছে। যাই হোক, আবার উঠলাম, উঠে আবার কল বন্ধ করলাম, কল বন্ধ করে এসে আবার শুলাম। কিছুক্ষণ পরে আবার সেই যেই প্রথমে টপ টপ করে শুরু হয়, তারপরে করে জল পড়া শুরু হয়ে যায়। তো আমি পড়ছি। এইবার আমি বলছি এবার জল পড়ুক, আমি আর উঠবো না, বন্ধ করবো না, জল সব শেষ হোক, ওদের জল ওরা বলছো কল ঠিক কেন করে না। যাই হোক, তারপরে দেখি যে আবার ঘুরে পড়েছি, তারপরে ওই জল পড়ছে। 3:15 সময় আমার ঘুম আবার ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে গেছে যে আমার পাশেই, খাটের পাশে যে একটা ছোট বেঞ্চের বিশেষ টেবিলের মতো ছিল। হ্যাঁ, ছোট বলতে যেরকম লাইট টাইট রাখার জন্য ছোট টেবিল থাকে ওরকম না, এটা ওর থেকে একটু বড়। ওখানে খাবার টাবার দিলে খাবার রাখা হয়, বা জল টল রাখার জন্য সাইড টেবিল থেকে একটু বড়, মানে সাইড টেবিল তো যেরকম রাখা হয় তার থেকে একটু বড়, মানে খাবার দাবার ভালোইভাবে রাখা যাবে, দুজন বসে খেতে পারবে, এরকম একটা টেবিল ছিল। ওই টেবিলটার ভেতর থেকে আওয়াজ আসছে। এবার যেরকম পোকা কাটলে যেরকম কাঠের পোকাগুলো কাটলে যেরকম আওয়াজ হয়, কিন্তু আওয়াজটা অত আসতে না, যে কাঠের পোকা কাটলে যে আওয়াজটা হয়, আওয়াজটা সিমিলার ওরকমই, কিন্তু ওরকম আসতে না। আওয়াজটা এত জোরে যে মনে হচ্ছে যে কেউ যেন জোর করে ভেতরে কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আওয়াজ করছে, মানে আওয়াজটা বেশ জোরে ওই কাঠের টেবিলটার থেকে। যাই হোক, আমার আর কিচ্ছু করার নেই। আমি বলছি আমার এখানে তো কিছু করারই নেই, আমাকে তো ঘুমাতেও হবে, সকালে উঠতে হবে, আর এখান থেকে পালিয়ে গিয়েও তো লাভ নেই, আর ভয় পেয়েও লাভ নেই, আর আমার এইসবের ভয়ও নেই, আমি কারণ এইসব নিয়েই কাজ করি। এইবার ফলে আমি জোর করে ঘুমিয়ে পড়লাম। তারপরে সকাল হলো, সকালে উঠে ওদের একদম ভোরবেলা, তখন 6টা বাজে,
তখন উঠে রেডি হয়ে বেরিয়ে রিসেপশনে যিনি ছিলেন ওনাকে বললাম যে এই রুমটা কি ব্যাপার। তো ওই রুমটা তো খতরনাক রুম, আমার যেন অন্য কেউ হলে তো হাটকেল করেই মরে যেত। আমার তো এই সঙ্গে অভ্যাস আছে, সে তো খুব একটা আমি ভয়টা পাই না, কিন্তু এতে ওই রুমে অন্য কেউ থাকলে পারবে তো। তো ওরা বলছে কেন, কি হয়েছে? আমি যে এরকম বিষয়গুলো বললাম, আমি বলছে না মানে ওই ঘরটায় তো অনেকদিন কেউ থাকে না, হতে পারে যে কল টল খারাপ হয়ে গেছে। আমি যে কল খারাপ হয়ে গেছে না, আপনারা জানেন সবই যে ওই রুমটায় প্রবলেম আছে, কিন্তু আপনারা তাও বলেননি। যাই হোক, আমার কাজ হয়ে গেছে, আমার তো থাকা হয়ে গেছে, কিছু আর করার নেই। তারপরে বেরিয়ে আসলাম, ওই রুমে ওই দিন ছিলাম। এই ছিল বাঁকুড়ায় এই বছরের এক্সপিরিয়েন্স। এরকম অনেকের সাথেই কিন্তু হয়, এবার মানে কারোর জন্য ওটা এতটাই ভয়ানক হয়ে যায়। আমার সাথে সেরকম কিছু হয়নি। হ্যাঁ, না মানে আপনি বললেন যে আপনার ভয় লাগেনি, ওই জন্য কিন্তু আমাদের শুনতেও বেশ ব্যাপারটা খুব বেশি ভয়ানক লাগলো না। না কিন্তু এটা যদি অন্য কেউ হতো আমি তাহলে বললাম না কিন্তু যে আমি প্রত্যক্ষ, কিন্তু যে খুব বেশি ভয়ের কিছু না, কিন্তু ঘটনাটা এরকম ঘটেছে, যা ঘটেছে আর কি সেটাই বললাম। তো আমরা শুনলাম একটা অসাধারণ ঘটনা, আর যেটা এই বছরেরই একদম ফ্রেশ ফ্রেশ রিসেন্ট। একদম। তো আপনারা যদি মনে করেন যে এরকম কিছু হচ্ছে আপনাদের রুমে, সেটা হতেই পারে যে আপনি হয়তো কোনো অন্য কারোর কোথাও গিয়ে থাকছেন না বা কোনো হোটেলে গিয়ে থাকছেন না, এগুলো হয়তো আপনার রুমেও হতে পারে। তো সেই হতে যদি পারে, তাহলে এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা সে আনবে কিভাবে ওখান থেকে বেরিয়ে আসার জন্য? প্রথমত আমি বলছি যে এই যে নেগেটিভ শক্তিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোনো জায়গায় নেগেটিভ শক্তি থেকে থাকে, আমরা নিজেরা যতক্ষণ তাকে ইনভাইট না করব ততক্ষণ আমাদের ওটা কিছু করতে পারবে না। আমরা নিজেরা ভয় পেয়ে মানে শরীরটাকে কমজোর করে দিই, মনটা একদম কমজোর করে ফেলি। একদম কমজোর হয়ে যাওয়ার পরেই ওটা আমাদের উপরে প্রভাব ফেলবে, তার আগে ওটা কিচ্ছু করতে পারবে না। যদি তোমার মনোবল ঠিক থাকে, তোমার উইল পাওয়ার যদি স্ট্রং থাকে, তাহলে এই নেগেটিভ শক্তিগুলো খুব একটা এফেক্টেড নয়। নেগেটিভ শক্তি, পজিটিভ শক্তি সব জায়গাতে আছে। আমার মনে হয় এগুলো বেশিরভাগ, মানে নেগেটিভ শক্তির যদি আমি কথা বলি, এরা কিন্তু বেশিরভাগ মাইন্ড গেমসই খেলে। একদম, কারণ ফিজিক্যাল লেভেলে খুব একটা বেশি কিছু করার অতটা পুরোটাই থাকে না, পুরোটাই মাইন্ড গেমস। আর ফিজিক্যাল লেভেলে যেগুলো হয় সেগুলো আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করে নিয়ে থাকে। একদম একদম। তো আমরা বলি যে পজেস হয়েছে, সে তাকে ভূতে ধরেছে, এরকম যে কথাগুলো বলে থাকি, এগুলো কিন্তু ওই যে সাথে সাথেই যে সে বিভৎস কিছু করতে শুরু করে এরকম কিছু হয় না। যদি কেউ পজেস হয়েও থাকে, তাহলে কিন্তু আগে তার উপরে কন্ট্রোল আনতে হবে সেই নেগেটিভ শক্তিটাকে, তারপরে গিয়ে হাবি হবে তারপরে। তাছাড়া কিন্তু করতে পারবে না। প্রথমে কিন্তু যদি কেউ এফেক্টেড হয়, তাহলে কি হবে, প্রথমে মাথা যন্ত্রণা করবে বা ঘাড়ে ব্যথা করবে, সে একটু অন্যমনস্ক হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে, তার এই যে তার সোলের উপরে কন্ট্রোল আনার চেষ্টা করবে। যতক্ষণ না পুরো কন্ট্রোল আনতে পারবে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। এবার কারো উইল পাওয়ার এত বেশি হয়, তার মাইন্ড সেট আপ এত স্ট্রং থাকে যে তাদের উপরে বেশি কিছু করতেই পারে না। ওরা বলে একটা কথা যেটা আছে, প্রত্যেকটা মানুষেরই আছে। তোমার সাথে তোমার নিজস্ব একটা অরা আছে, অর্থাৎ পজিটিভিটি আছে, পজিটিভ শক্তি আছে। প্রথমে এফেক্টেড হয় তার উপরে, যদি সেই অরাকে ভাঙতে পারে তবে গিয়ে তোমার উপরে আসবে, তার আগে নয়। ওই যে আমরা কোনো জায়গায় গেলাম, গা ফট করে ভারী হয়ে যায়, তারপর আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। এই যে গা যে ভারী হয়ে গেল, তার মানে কিন্তু তোমাকে ওটা ছুঁয়ে গেছে, টাচ করে গেছে কিছু, কিন্তু তোমাকে কিছু করতে পারেনি, কারণ তোমার যে একটা নিজস্ব অরা আছে সেই তাতে লেগেছে। আর তারপর তোমার পজিটিভিটি সেটাকে হারিয়ে তুমি আবার ঠিক জায়গায় চলে এসছো। তো এই পজিটিভ, নিজের মধ্যে পজিটিভিটি অনেক বেশি বাড়াতে হবে, অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনা বাড়াতে হবে। তো একদম মানে পজিটিভিটি কিন্তু প্রচন্ড বেশি দরকার। আর সেই পজিটিভিটি আপনার মধ্যে কতটা আছে কতটা নেই, বা আপনি কিভাবে আনতে পারবেন, সেগুলোর জন্য আগে জানা দরকার যে আপনি কিরকম। আগে আপনাকে নিজেকে চিনতে হবে, তারপরে আপনি জানতে পারবেন যে আপনি পজিটিভ কতটা হতে পারবেন, কিভাবে হতে পারবেন, আর সেই জিনিসগুলি। তো আমরা আজকে প্রথমে এখন মানে আরেকটা ঘটনা আমরা নিয়ে আসবো, অবভিয়াসলি হরার ঘটনা এখনো শেষ হয়নি। বাট তার আগে নিউমেরোলজির দিক থেকে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি, তাহলে আমরা জানি যে আমাদের 9খানা সংখ্যা হয়। এবার সবাই বলতে পারে যে 30 তারিখ অবধি হয়, বাট 31 তারিখ অবধি হয়। তো সেখানে 2খানা নাম্বার যোগ করে যেটা আসছে সেই নাম্বারটা দেখে নিতে হবে, মানে 1 থেকে 9। কারোর জন্ম যদি 1 তারিখে হয়, তাহলে তাকেও আমরা তার মূলাঙ্ক ধরবো 1,
আবার যদি কারোর জন্ম 28 তারিখে হয় তো 2 আর 8 যোগ করে 10 হবে, 10 থেকে আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, 1 হয়ে যাবে, অর্থাৎ সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তাহলে আমাদের সংখ্যা কত পাবো? 1 থেকে 9। তাহলে শুরুই করা যাক প্রথম থেকে, একদম। 1 থেকেই তাহলে শুরু করা যাক। যে তাদের ক্যারেক্টারিস্টিক আমি শুনেছি তারা প্রচন্ড ইগোইস্টিক হয়, সেটা কি সত্যি? একটু যারা একটা কথা, মূলাঙ্ক বলতে একটু বলে নিই যে মূলাঙ্ক বলতে কি। কারো হচ্ছে 2020 সালের জন্ম, কত তারিখের জন্ম? 3 তারিখের জন্ম। কোন মাসের? ডিসেম্বর মাসে। তার কি হলো? 3/12/2020। এই যে 3/12 আমরা শুধু 3টাকে নেব, 3 তারিখের জন্ম, শুধু 3টাকে নেব। তো এই 3টাকে ধরবো তার মূলাঙ্ক। তার মূলাঙ্ক হচ্ছে 3, মানে ড্রাইভার নাম্বার, সেটা হচ্ছে 3। আর যদি এই 3, 12 এবং 2020 সব কটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি, যেটা হবে সেটাকে আমরা বলবো ভাগ্যাঙ্ক, অর্থাৎ যেটা হচ্ছে কন্ডাক্টর। এই তা এখন আমরা মূলাঙ্ক, অর্থাৎ কারোর যদি চরিত্র, তার চরিত্র কিরকম হবে সেটা নির্ভর করে তার মূলাঙ্কের উপরে। তার মূলাঙ্ক কত? 1 থেকে 9 অবধি। তাহলে আজকে আমরা প্রথমেই সেটা জানবো যে 1 থেকে 9 অবধি মূলাঙ্ক যাদের রয়েছে তাদের চরিত্র কিরকম হবে, তারা কিরকম স্বভাবের হবে, সেটা সম্পর্কেই প্রথমে আমরা জেনে নিই। একদম। কিন্তু তার মূলাঙ্ক 1 হয়েছে, যে তারিখে বলতে কোন তারিখ হতে পারে? তাহলে 1 তারিখ হতে পারে, 10 হতে পারে, 19 হতে পারে, আবার 28 হতে পারে। তাহলে 1, 10, 19, 28 এগুলোর মধ্যে যে কোনো একটা তারিখে সে জন্মালো, তো তার মূলাঙ্ক 1 হয়ে গেল। এবার তার মূলাঙ্ক যদি 1 হয় তাহলে তার মধ্যে জোশ খুব ভালো থাকে, অনেকটা জোশ থাকে। আর জোশ থাকার সাথে সাথে তার মধ্যে একটা রাজার মতো স্বভাব থাকে, রাজা, কিং, নিজেকে কি মনে করার একটা প্রবণতা তাদের মনে করে, অর্থাৎ যেখানে যাবে তারা লিড করার চেষ্টা করবে। লিডার এরা ভালো হতে পারে, অর্থাৎ খুব ভালো লিড দিতে পারে এরা। তাদের মধ্যে তেজ বিষয়টা থাকে, কারণ আমরা 1 বলতে কি জানি? আমরা 1 বলতেই সূর্যকে বুঝি, অর্থাৎ সূর্যের যে নাম্বার সেটা হচ্ছে 1। তাহলে সেই 1 নিয়ে যদি জন্মায় তাহলে তার মধ্যে তেজ তো থাকবে, তাহলে একটু তেজিয়াল হয় তারা। এবং যেখানেই যাবে তারা নিজেদের আধিপত্য বিস্তার করার প্রবণতা তাদের মধ্যে থাকবে, লিড দিতে ভালো পারবে। এটা হচ্ছে 1 এর স্বভাব। তো আমাদের যিনি কমেন্ট করেছিলেন তার জন্য মানে আমি আরেকটা প্রশ্ন এখানেই অ্যাড করে দিই, যে আমরা যখন প্রত্যেকটা মূলাঙ্কে যাব তার সাথে কম্পারেটেবল কোন নাম্বারগুলো সেগুলো বলে দিলে হয়তো সুবিধা হবে মানে বুঝতে। তো এই 1 এর সাথে কোন কোন নাম্বার কম্পারেটেবল, মানে যদি সে বিয়ে করতে চায়? আচ্ছা, 1 যদি হয় সূর্য, তাহলে 8 হচ্ছে শনিদেব। তাহলে 1 সূর্যের সাথে শনিদেবের কি মেলে? একদমই না। তাহলে 1 এর সবচেয়ে বিরোধী নাম্বার হচ্ছে 8। ঠিক আছে? তার মানে যদি 1 কেউ হয় সে যেন কোনো মতেই 8 মূলাঙ্কের লোককে বিয়ে না করে, মানুষের বিয়ে করে না করে। সে 1 যদি মানে মেয়ে হয় সে যেন 8 নম্বরের পুরুষকে বিয়ে না করে, বা যদি পুরুষ হয় তাহলে 8 নম্বরের মেয়েকে যেন সে বিয়ে না করে। তাদের মধ্যে তাহলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। আচ্ছা, আর যদি ডিভোর্স নাও হয় তাহলে এই যে একটা মানে সেপারেশন তো মোটামুটি সেপারেশন কিছুটা কনফার্ম, এরকম বিষয়। তা 1 যারা থাকবে তাদের 8 এর সাথে 9 একদমই নয়, কিন্তু বাকিদের সাথে 1 এর আবার খুব ভালো মেলে। 1, 9 খুব ভালো যাবে, 1, 2 খুব ভালো যাবে, কারণ 2 হচ্ছে চন্দ্র। হ্যাঁ, তা চন্দ্রকে যদি আমরা ওইভাবে না ধরি, তা চন্দ্রকে আমরা রানী হিসাবেও দেখি। 1 যদি রাজা হয় তাহলে 2 হচ্ছে রানী, রাজা রানী তো খুব ভালো যাবেই। 9 যদি ধরি সেনাপতি, তাহলে রাজা আর সেনাপতি তো খুব ভালো যাবে। তাহলে 7 এর সাথে একটু কম যাবে, যেহেতু কেতু হয়। আই থিংক 4 এর সাথেও বোধহয় প্রবলেম আছে। আমি বলছি, যদি বিয়ের ক্ষেত্রে হয় তাহলে বিয়ের ক্ষেত্রে হচ্ছে 2, 3, 5, 6, 9 বিয়ের ক্ষেত্রে ভালো। ঠিক আছে, বিয়ের ক্ষেত্রে ভালো। আর বিজনেসের ক্ষেত্রে যদি হয় তাহলে বিজনেসের ক্ষেত্রে হচ্ছে 1 এর 4 এর সাথে 8 এর সাথে বিজনেস যাবে না, 7 এর সাথে বিজনেসও যাবে না, বিয়েটাও খুব একটা যাবে না। এই হচ্ছে বিষয়। সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ রাহু কেতু অবভিয়াসলি মানে 4 যদি রাহু হয় আর 1 যদি সূর্য হয় তাহলে বিষয়টা বোঝাই যাচ্ছে। একদম। কিন্তু তাও দেখা যাচ্ছে যে 1 এর সাথে 4 এর বিয়ে হয়েছে কিন্তু তাও চলে গেছে, কিন্তু 1 এর সাথে 8 এর বিয়ে হলে খুব সমস্যা। হ্যাঁ, মানে 8টা তো পুরোপুরি ক্ল্যাশ বলতে গেলে। 4 এর সাথে থেকে যায়, তাও আচ্ছা একটু মতবিরোধ হয় কিন্তু তাও থেকে যায়। 7 এর সাথেও তাই, মতবিরোধ হয় কিন্তু থেকে যায়।
মানে মতবিরোধ হতে পারে, সেপারেশন কিন্তু- নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু 8-এর সাথে সেপারেশনটা খুব হয়। এবার জীবনের মূল যে মন্ত্র সেটা তো এটাই না যে এবার বিয়ে করলাম মানে সাথে আছি তাতেই খুশি। আমার মনে হয় ভালো থাকাটাও খুব একদম। দরকার। তাহলে ভালো থাকতে গেলে হ্যাঁ। 2, 3, 5, 6, 9 ব্যাস ঠিক আছে, এই চারখানা নাম্বার তাহলে মনে রাখতে হবে। মনে রাখতে হবে। একদম। তো এবার আমরা 2-তে আছি। আচ্ছা 2, তাহলে 2 হচ্ছে চন্দ্র। আচ্ছা 2 চন্দ্র মানে চন্দ্রর দিকে যদি আমরা তাকাই, তোমার যত ক্লান্তি হোক হুম। এবার একটু নিজেকে মানে স্নিগ্ধ আসে, স্নিগ্ধতা আসে, মনের মধ্যে একটা মানে শান্তি আসে। হ্যাঁ। এই যে স্নিগ্ধতা, এই যে এর ফলে কি হয়, 2 এর লোকরা একটু শান্ত হয়, নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করে, খুব বেশি ক্রাউড এরা পছন্দ করে না। তা এদের মধ্যে ওই সৌম্য ভাবটা থাকে, স্নিগ্ধতা ভাবটা থাকে। চন্দ্র এর চন্দ্রকে নিয়ে জন্মেছে এরা। তা 2 মোলাং যাদের হয় তারা এই ধরনের হয়, নিজেদেরকে গুটিয়ে রাখার একটু চেষ্টা করে, খুব বেশি খোলামেলা খুব বেশি হয় না। তাদের বোধহয় মুড সুইংসও প্রচুর হয়। ওরে বাপরে, তাদের মুড সুইং প্রচন্ড হয়। কেন হয়? কারণ আমরা চাঁদ কি জানি, চন্দ্রকে কি জানি, 15 দিন ধরে বাড়তে থাকে, তারপর 15 দিন ধরে আবার ঘাটতে থাকে, হ্যাঁ। হয় না? তা এদের সাথেও তাই, এদের মুডটাও এরকম হয়। তা 2 এর স্বভাবটা এরকম হয়। আর 2 হচ্ছে ক্রাউড টাউড পছন্দ করে না, খুব বেশি ট্রাভেল তাও পছন্দ করে না, নিজে একা থাকতে একটু পছন্দ করে। আচ্ছা, এবার 2 এর সাথে কাদের কমফোর্টেবল। হ্যাঁ, কমফোর্টেবল যদি বিয়ের ক্ষেত্রে হয়, আমি তো আগে 1 তো বলেই দিলাম। এবার 2 এর সাথে যাবে না হচ্ছে 4 এরও যাবে না, 4 রাহু, 4 এর সাথেও 2 এর খুব একটা যাবে না। তাহলে 2 এর সাথে যাবে, কারণ 2 এর সাথে 6 এর যাবে, যেমন 3 এর সাথে 6 এর যাবে না, 2 এর সাথে 6 এর ভালো যাবে। 2 আর 6 এত সুন্দর জড়ি যে 2 আর 6 যদি এক জায়গায় চলে আসে, তাহলে এরা দুজন এতটা কেয়ার নেবে, মানে এটা হবে যে যেসব পুরো পৃথিবীতে যেসব লাভ স্টোরি গুলো একদম সবার মুখে মুখে রয়েছে, সেই রকম জড়িগুলো হচ্ছে 2 আর 6 এর হবে, খুব কেয়ারিং হয়। কিন্তু 2 ও কেয়ারিং আর 6 ও কেয়ারিং। 2 ও তার পারিবারিক পরিবারের দিকে খুব কেয়ার নেয়, আর 6 ও ঠিক তাই। তা 2 এর সাথে 6 খুব ভালো মিলবে। আচ্ছা, 6 ছাড়া 6 ছাড়া 3, 5 3, 5 এর সাথে ভালো যাবে। বাহ, ভালো। তার মানে 9 এর সাথে যাবে না। 9 এর সাথে যাবে না। হ্যাঁ, কারণ মঙ্গল তো মানে ও অগ্নির প্রতীক, মানে বলতে গেলে মানে নয়, বেশি হ্যাঁ। ফায়ার। একটু ফায়ার, হ্যাঁ, ওই একটা শান্ত থাকবে না। হ্যাঁ, তা 2 এর সাথে 9 এর যাবে না, 4 এর সাথেও 9 এর যাবে না, 2 এর সাথেও যাবে না। এবার তাহলে 3 বৃহস্পতি। বৃহস্পতি এ তো গুরু, এর মোটামুটি সবার সাথে যায় 6 কে বাদ দিলে। আচ্ছা, 6 বুধ। আচ্ছা না, 6 শুক্র। 6 শুক্র। হ্যাঁ, 3 তো শুক্রাচার্য। 3 এর ক্যারেক্টারটা কিরকম হয়? 3 আর্ট অ্যান্ড কালচারের দিকে বেশ মনোযোগী হয়, এদিকটা ওরা খুব ভালো বোঝে। ওরা মানে শিল্পী মানুষ হয়ে জন্মায়, 3 মানে শিল্পী। তো 3 হচ্ছে যেহেতু বৃহস্পতি, তাও তাদের মধ্যে জ্ঞানটা অনেক 3 আমি দেখিয়েছি এরকম, যে তাদের একাডেমিক স্কোর সেরকম ভালো না, খুব বেশি যে তারা গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করেছে বা গ্র্যাজুয়েট হয়েছে এরকম না, সে মাধ্যমিক পাস বা এইচএস পাস, কিন্তু তার সাথে যখন কথা বলবা তখন তার নলেজ দেখবে অন্য লেভেলের, বিভিন্ন দিকের নলেজ রয়েছে তার। 3 হচ্ছে খুব নলেজ নিয়ে জন্মায়। 3 যারা মূলাং 3 হবে, তার নলেজেবল হবে, তাদের নলেজ খুব থাকে সব দিকে, আর্ট অ্যান্ড কালচারের দিকে তাদের নলেজ থাকে, এরকম তাদের প্র্যাকটিক্যাল লাইফে তাদের বেশ নলেজ থাকে, তাদের নলেজ বেশি। 3 তাদেরকে বেঁধে দিলে হবে না, না, কোনো তাদেরকে একটা বেঁধে দিলে পরীক্ষাতে বেঁধে দিল সেইভাবে হবে না। 3 কে ছাড়তে হবে নিজের মতো করে। 3 খুব জ্ঞানী, কিন্তু আমরা জ্ঞানী বলতে অনেকেই বুঝে থাকি যে মনে হয় একাডেমিক স্কোর খুব ভালো, ওই আইপিএস অফিসার হয়েছে, না তা না। 3 এর তার একটা নিজস্ব জ্ঞান থাকে, অর্থাৎ সে আশেপাশের জিনিসগুলো থেকে জ্ঞান অর্জন করতে সক্ষম। যে কোনো পরিস্থিতিতে তাকে ফেলে দিলে সে সেখানে জানে যে সেখানে কি এরকম হতে হবে, এই জ্ঞানও তার মধ্যে অনেক বেশি থাকে। 3 হচ্ছে বুদ্ধিমান যথেষ্ট। 3 এর সাথে তো সবারই যাবে, শুধু 6 যাচ্ছে না, 3 এর সাথে 6 যাবে না, বাকিতে যায়, 6 যায় না। এবার আসছে 4 4 হ্যাঁ, 4 মানে রাহু।
এইবার 4 কি হয়, 4 হচ্ছে একটু হচ্ছে প্রথম দিকে নিজেকে গুটিয়ে রাখে। 4-এর যে স্বভাবটা প্রথম দিকে নিজেকে গুটিয়ে রাখে, কিন্তু যখন খোলে তখন মারাত্মক প্রভাব ফেলার চেষ্টা করে, প্রভাব ফেলেও। আর এরাও অ্যাগ্রেসিভ হয়। 1-এর সাথে এদের একটা মিল আছে, 1ও হচ্ছে প্রভাব ফেলতে চায়, 4ও প্রভাব ফেলতে চায়। 1 হচ্ছে রাজা ভাবে, আর 4 হচ্ছে রাহু, যে হচ্ছে বুদ্ধি খাটাবে, মাথা। তার যদি মাথা যদি খাটায় তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবী মাথা ছাড়া কি আছে, সবই তো মাথা। তাহলে মাথা যে খাটাবে তার মানে কি করতে চাইবে, সে সব দিকেই হচ্ছে নিজের প্রভাব রাখতে চাইবে। তো 4-এর সবার উপরে প্রভাব ফেলার একটা প্রবণতা থাকবেই, এটা আছে 4-এর। আর 4ও কিন্তু অ্যাগ্রেসিভ, 4 খুব একটা দমে যাওয়ার পাত্র না। এরা প্রচন্ড হচ্ছে মানে যখন জাম্প করবে তো বড় সড়ো জাম্প করার চেষ্টা করবে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চায় তাহলে এরা অনেক দূর যেতে চাইবে পারে। কিন্তু 4-এর যেটা বিষয়, 4 যদি বাজে পথে চলে যায় তাহলে বিভৎস বাজে দিকে চলে যেতে পারে, তাকে ঠেকানো মুশকিল। একদম 4 ভালো দিকে নিয়ে যেতে পারলে খুব ভালো জায়গায় যাবে, কারণ ব্রেন আছে, ব্রেন খাটাবে। কিন্তু খারাপ দিকেও সেভাবে যদি চলে যায় তাহলে তাকে ফেরানো খুব মুশকিল, কারণ সে ওখানেও ব্রেন খাটাবে। হ্যাঁ, এই কারণে 4-কে খুব সামনে রাখতে হয়। 4-এর ব্রেন যদি বাজে দিকে চলে যায়, বাজে দিকে ভালো দিকে চলে যায়, যেদিকেই যাবে সেদিকেই তো নাম করবে। সেটাই, এটা 4-এর পলিটিক্সে আসা সবচেয়ে ভালো। 1-এর যেমন পলিটিক্সে আসার একটা নিজস্ব প্রবণতা থাকবে এবং তারা এসেও যায়। 4-ও যদি পলিটিক্সে যায় তা 4ও পলিটিক্সটা ভালো করতে পারবে। অমিত শাহ যেরকম 4 দ্বারা রুলড আমরা দেখেছি, আর এখনো মানে আমরা দেখতেই পাচ্ছি আমরা। হ্যাঁ, যাই হোক, আমরা বেশি বলে কি করবো না, আর করবো না, বলে যায় না কি হবে আবার। যাই হোক, এবার 4-এর সাথে কমফোর্টেবল কারা? আচ্ছা, 4-এর সাথে 9 একদম হবে না, 2 হবে না। আচ্ছা, 4-এর সাথে 4 আর কি, 4-এর সাথে 4-এর বিষয়টা কিরকম, 4 আর 4 যদি মিলে যায় তাহলে 9 খুব ভালো হবে, খুব খারাপ। আর বাকিদের সাথে ঠিক আছে, কারণ বেশি মাথা খাটালে এই জায়গাতে প্রবলেম হয়। একদম 4-এর সাথে 4 মিললে নয় খুব খারাপ হবে, না খুব ভালো হবে। 4-এর সাথে 8 যাবে না সেভাবে। 8টা কিরকম, 8টা হচ্ছে 4-এর নিউট্রাল টাইপ, অর্থাৎ 8কে নিয়ে ভালো কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে, কিন্তু রুল সেখানে 4 করবে, বোঝা গেল? মানে নিউট্রাল টাইপের হয়ে যায় 8 আর 4-এ। কিন্তু 4-এর সাথে 4 বললাম যে ভালো করলে খুব ভালো জায়গায় যাবে, না খারাপ করলে খুব খারাপ হবে। 4-এর সাথে 5-এর খুব ভালো সম্পর্ক, 4-এর সাথে 9 যাবে না, 4-এর সাথে 3 খুব ভালো, 4-এর সাথে 6-7ও ভালো। এই তাহলে কে যাবে না, 9 যাবেই না। মানে এখানে হচ্ছে 4-এর সাথে 4 মিডিয়কার, মানে ওরা ডিপেন্ড করছে কিরকম সে ভাববে না ভাববে তার উপরে। 5 ভালো যাবে, 7 ভালো যাবে, 6 যাবে, আর আরেকটা বোধহয় 2 যাবে না বললে, না 3 যাবে। তো এই 4খানা নাম্বার যাচ্ছে। তো 1-এর সাথেও ওই যে 1-এর সাথে যাবে না তা না, কিন্তু যদি বিয়ের কথা আমি আগেই বলে দিই, মানে ওই সংসারে ঝামেলা থাকবে। তো এবার আমরা তাহলে 5-এ। আচ্ছা, 5 তো বুধ। 5 হচ্ছে বুধ, মানে আবার সেই বুদ্ধি, বুধ তো বুদ্ধির। এবার 5 যারা হয় তাদের স্পিচ খুব ভালো দিতে পারে। যারা 5 হয় তারা কথা বলতে খুব পছন্দ করে, কিন্তু তারা একটু অলস হয়। 5 খেতে খুব ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, ওদের স্পিচ দেওয়ার ক্ষমতা খুব ভালো থাকে, তারা কমিউনিকেট করতে পারে খুব ভালো, তারা আইটি সেক্টরে গেলে খুব ভালো। আচ্ছা, যেমন 4 রাহু, সেরকম 5 বুধ, তো বুদ্ধি, এদের আইটি সেক্টর এদেরকে টানে, ওদিকে গেলে ভালো। সোশ্যাল মিডিয়া, অনলাইন, আচ্ছা, অনলাইনের যে ব্যবসা হতে পারে, এটা আবার চলে গেলাম ই-কমার্স, এদিকটাও 5 খুব ভালো। আচ্ছা, তো 5-এর সাথে কম্পারেবল তো 4 একটা হয়ে গেল সব। আচ্ছা, সব কম্পারেবল। আচ্ছা, 5 হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, 5 হচ্ছে ব্যালেন্স, 5-এর কোনো শত্রু নেই, তো 5 সবার সাথে কম্পারেবল। কিন্তু 5 বুধ, বুধ একটু বেশি আমি শুনেছি, মানে
পৌরাণিক কথাতে লেখা রয়েছে যে 5 হচ্ছে একটু ডান পিঠে হয় আর কি। 5 ডান পিঠে হয়, কিন্তু 5 তার সাথে সাথে অলসও হয়। কিন্তু 9-এর সাথে বোধহয় 5-এর যায় না, আমি এরকম শুনেছিলাম। 9 হচ্ছে মঙ্গল, মঙ্গল, আর এটা হচ্ছে বুধ। হ্যাঁ যদি অ্যাস্ট্রোলজিক্যালি ওইদিকে হ্যাঁ যাই, হ্যাঁ তাহলে সেখানে একটা বিষয় আছে। হ্যাঁ, আমি বোধহয় 5 আর ওখান থেকেই হ্যাঁ, দেখেছিলাম। কিন্তু যদি নিউরোলজিতে যাই, তা 5 যেহেতু ব্যালেন্স, সেহেতু খুব একটা সমস্যা, 5-এর কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে 5 নিউমারোলজি তো 5 ব্যালেন্স। হ্যাঁ, 5 ব্যালেন্স। হ্যাঁ, কিন্তু আবার অন্য দিক থেকে মঙ্গল আর তার মঙ্গলের যদি দেখি, সে ব্যাপারটা আলাদা চলে যাবে। কিন্তু যদি আমরা নিউরোলজিতে আসি, তাহলে 5 সবার সাথে ব্যালেন্স করতে পারে। আচ্ছা, তাহলে 5-কে নিয়ে খুব একটা সমস্যা নেই, 5 সবার সাথে ব্যালেন্স করে। তাহলে এবার আমরা 6-তে এগোবো। 6 মানে শুক্র। আমার পছন্দের নাম্বার। 6 মানে শুক্র। তা 6 মানেই এই যে আমরা সবার মনের যেসব ইচ্ছা, এই যে বিলাসবহুল ভাবে থাকার, লাক্সারি জীবন, এই সমস্ত তো 6-এর মধ্যে। 6 তো শুক্র। তাহলে যাদের মূলাঙ্ক 6 হবে, তারাও এই জিনিসটা খুব পছন্দ করে। তারা খুব প্রচন্ড ট্রাভেল পছন্দ করে, ট্রাভেল করতে, লাক্সারি লাইফ লিড করতে তারা খুব পছন্দ করে। কিন্তু তাদের মনটাও, অর্থাৎ চরিত্রটা এরকম হয় যে খুব বেশি তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। বোঝা গেল কথাটা কি বল? আচ্ছা, অর্থাৎ যদি আজকে একে ভালো লাগে, হতে পারে 7 দিন পরে তার আবার অন্য কাউকেও ভালো লাগতে পারে। আচ্ছা, তা 6-এর মধ্যে এই প্রবণতাটা থাকে। 6 কেয়ারিং হয়, তার যে পার্টনার হবে খুব কেয়ারিং হবে, কিন্তু তার সাথে সাথে এক্সট্রাও থাকবে, থাকার সম্ভাবনা থাকবে। তা 6-এদের এক্সট্রা থাকার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ বিয়ের পরে 6-এর সাথে যদি কারোর বিয়ে হয়, তাহলে 6-এর উপরে নজর একটু গোয়েন্দাগিরি 6-এর উপরে করতে হবে, কারণ 6 এক্সট্রা একটা অ্যাফেয়ার্স সম্ভাবনা থাকবেই। আর 6-এর সাথে কার কার কমফোর্টেবল তাহলে? 6-এর সাথে 3-কে বাদ দিলে মোটামুটি সবার সাথে কমফোর্টেবল। 3-কে রাখা যাবে না। হ্যাঁ, কারণ একটা একজন বৃহস্পতি, গুরু আর একজন হচ্ছে দেবগুরু। তা 3-কে বাদ দিলে, বিবাহের ক্ষেত্রে বলছি, 3-কে বাদ দিলে 6 সবার সাথে কমফোর্টেবল। ঠিক আছে, তাহলে এবার আমরা আসবো কেতুতে। যারা 7 হ্যাঁ, 7 হচ্ছে ঠিক অনেকটা 5-এর মতো। 7-এরও সেভাবে হচ্ছে ওই শত্রু নেই, অর্থাৎ 7 কারো শত্রু হয় না, আর 7-এরও সেভাবে শত্রু হয় না। কিন্তু 7 হচ্ছে এরা আধ্যাত্মিক বিষয়ের জীবনটাকে একটু পছন্দ করে। ঠিক আছে, আধ্যাত্মিক লাইনটাকে এরা একটু পছন্দ করে, অর্থাৎ আধ্যাত্মিক জীবনে ওরা যেতে চায়। 7-এর যে ক্যারেক্টারটা, তারা আধ্যাত্মিক লাইনে যেতে চায়। অর্থাৎ তাদের মধ্যে হচ্ছে নিরামিষ খাওয়ার প্রবণতা থাকতে পারে বা থাকে, বা হচ্ছে আমরা যে আমাদের যে কালচার, আমাদের যে কালচারটা, সেই দিকটা এরা একটু পছন্দ করে, ভালোবাসে আমাদের কালচারটাকে, পুরোনো জিনিসটা ঘাটাঘাটি করতে এরা পছন্দ করে। আমি বলেছিলাম এর আগে, বলেছিলাম যে অকাল্টের সাথে 7-এর একটা সম্পর্ক রয়েছে। এবার 7 আরেকটা জিনিস হয় 7-কে খুব তাড়াতাড়ি মিসগাইডও করা যায়। হ্যাঁ, করা যায়। 7 খুব তাড়াতাড়ি মিসগাইড হয়, কারণ সে নিজে থেকে ভাবে না যে তার কি ভালো। ভাবে কি, তার ভাবাটা হয় পরে। প্রথমে সে হচ্ছে একজনের উপরে বিশ্বাস করেই ফেলে, এবার যখন সে বোঝে তখন একটু দেরি হয়ে যায়। তার 7 হচ্ছে খুব তাড়াতাড়ি মিসগাইড হয়। আবার 7 কিন্তু খুব বড় বড় জায়গায় যেতে পারে, তাদের মধ্যে এই ইস্যুটা থাকে, কারণ তার একটা মানে সে শুনতে পারে। হ্যাঁ, আজকালকার দিনে মানে শোনার যে একটা ধৈর্য, সেটা অনেকের কাছে থাকে না, বাট 7-এর কাছে থাকে। 7-এর কাছে থাকে। 7 হচ্ছে মানুষকে বোঝার চেষ্টা করে। 7 খুবই ভালো একটা নাম্বার। একদম 100%। তো এবার কম্প্যাটিবিলিটি 7-এ আমি বললাম যে 7-এর সাথেও সবার মোটামুটি যায়। হ্যাঁ, কারণ তার তো কোনো শত্রুই নেই, কিন্তু এবার সবার সাথে যেতে পারে। 1-এর সাথে একটু যায় না। বিয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে 7 হচ্ছে 1-এর সাথে বিয়ে না করাই ভালো। তাহলে প্রচন্ড ভাবে হচ্ছে 1-এর দ্বারা ডমিনেট হতে থাকবে। 7-এর 1-এর সাথে বিয়ে না করাই ভালো। একটা মঙ্গলের সাথে চলবে, সবার সাথে চলে 7-এর। আচ্ছা, 7-এর কোনো সেভাবে ইস্যু হয় না। 7 সবার 5-এর মতো সবার সাথেই চলে, কিন্তু 1-এর থেকে একটু বেঁচে থাকতে হবে। তো এবার 8 শনিদেব। 8 হচ্ছে শনিদেব। 8-এর হচ্ছে যে বৈশিষ্ট্য, যেরকম 8ও কিন্তু ভালো এনার্জি আছে, কিন্তু এনার্জিটা
আটের যে এনার্জিটা সেটা কি হয় একটু অন্যদিকে হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ আট কি করে, প্রথমে যেটা জিনিস বাঁচে সেই জিনিসে বেশি দিন করে না, আচ্ছা, তারপরে আবার অন্য একটা কাজ শুরু করে, সেদিকে কিছুটা দিল, তারপরে ভাবলো যে আমি আগে যে কাজটা করেছি ওটাই মনে হয় ঠিক ছিল, আবার ফিরে পেছনে আসবে, এসে আবার এটা করবে। এই করতে গিয়ে আটের সব কাজ ডিলে হয়। যাদের মূল্যাঙ্ক হচ্ছে 8 তারা হচ্ছে একটু ডিলে হয়ে যায় কাজ, কারণ তারা একটু কনফিউজড থাকেন আটে, এই জন্য আটের কাজগুলো ডিলে হয়। এমনি যেহেতু শনিদেবের 8 কর্মের দেবতা শনিদেব, এবার 8 মূলাঙ্ক যাদের থাকে তাদের এই কারণে দেরি হয় যে তারা হচ্ছে তাদের কর্মটা একটু বেশি করতে হয়, কাজটা একটু বেশি করতে হয়, এই কারণে ডিলে হয়ে যায় ওদের কাজগুলো। আচ্ছা, আর ওই যে বললাম যে একটা কাজ করলো, কিছুদিন এগোনোর পরে আবার ছেড়ে দিয়ে আরেকটা শুরু করলো, আবার তারপরে মনে হলো যে না আগেরটাই ঠিক ছিল, আবার ফিরে আসলো, তাটের সাথে এটা হয়। এবার কম্প্যাটিবিলিটি 8 1কে বাদ দিলে মোটামুটি 1কে বাদ দিলে 8-এর সাথে যাবে হচ্ছে 3-এর যাবে, কোনো সমস্যা নেই, 5-এর যাবে, কোনো সমস্যা নেই। এবার 8-এর সাথে 4-এর না যাওয়াই ভালো, 2-এর সমস্যা নেই। তো 1কে বাদ দিলে বাকি 4কে বাদ দিলে আর বাকি সবার সাথে 8 আছে। আচ্ছা, তো এবার শেষ নাম্বার 9। তা 9 মানে হচ্ছে মঙ্গল, সেনাপতি। 9-এর মধ্যে এনার্জি খুব বেশি থাকে, মানে এতটাই বেশি এনার্জি থাকে যে তাকে এনার্জি লুজ করার জন্য আবার যোগা করতে হবে, জিমে যেতে হবে, এগুলো করতে হবে, মানে এনার্জি এতটাই বেশি থাকে। এবার তার 9-এর সাথে 9-এর পেশাটাই ওরকম যে এনার্জি বেশি থাকার ফলে এরাও হচ্ছে অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলে তাড়াহুড়োতে, কারণ একটু তাড়াহুড়ো করে। 9-এর যেহেতু এনার্জি বেশি থাকা একটু তাড়াহুড়ো করে, তাহলে এদের ভুল ডিসিশন হয়ে যায়, ফলে এদেরও কাজ হতে অনেক সময় লেট হয়ে যায় খালি নিজের ভুল ডিসিশন নেওয়ার ফলে। কেন এরা যে কাজটা করবে সেখানে এনার্জি প্রচন্ড দেবে, প্রচন্ড এনার্জি প্রডিউস করে ফেলবে, ফলে কি হবে তারপরে গিয়ে দেখবে যে যদি ওই কাজটা ওই ডিসিশনটা যদি ভুল হয়ে থাকে তাহলে তো পুরোটাই জলে চলে গেল। তাহলে এদের যে তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়ার প্রবণতা থাকে, আর এর ফলে এরাও কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে, আর তারপরে এদেরও কিছুটা ডিলে হয়ে যায়। এটা 9-এর মধ্যে আছে। আর এবার কম্প্যাটিবিলিটি 9-এর হচ্ছে যদি 4 আর 2কে বাদ দিই তাহলে বাকি সবার সাথে আছে। আচ্ছা, তো সুরশ্রী আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে তার জন্য এখন অনেকটা। একদম। এবার তোমার এই বছরটা কিরকম যাবে সেটা নিয়েও আমরা ডিসকাশন করব, বাট তার আগে আমার এই নিউমেরোলজি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, যে যাদের ডবল নাম্বারে রয়েছে, যেরকম 11, 2 মানে 1, 2 মানে স্পেসিফিক্যালি 11 মানে হচ্ছে 2, তো 2 আর 11-র মধ্যে কি কিছু ডিফারেন্স থাকবে? একদম থাকবে। যারা শুধু 2-তে জন্মেছে তারা হচ্ছে চন্দ্র নিয়ে জন্মান, চন্দ্র হলো। যারা 1 আর 1 11-তে এসে 2 এসে, 1 মানে সূর্য, তা সূর্যের কিছুটা নিয়েও তো আসবে, 1 আর 1 নিয়ে তো এবার 2 হলো, তার মানে সূর্যের কিছুটা নিয়েও আসবে। তার মানে এই যে 11, সেই 11টার মধ্যে এমনি 2 তারিখে যাদের জন্ম আমরা বললাম যে তারা খুব মানে সৌম্য হয়, নরম হয়, কিন্তু যারা 11 2টা নিয়ে আসবে তারা কিন্তু অতটাও সৌম্য হবে না যতটা শুধু 2-এর জন্য তাদের হবে। কেন তারা সূর্যের এনার্জিটাও কিছুটা নিয়ে আসবে, মানে ওই তেজটাও কিছুটা তাদের মধ্যে আসবে। 11 আর 2-এর মধ্যে এই সামান্য একটু পার্থক্য, যে একজনের 2 আরেকজনেরও 2, কিন্তু একজন হচ্ছে 11 নিয়ে 2 নিয়ে এসছে, ফলে তার মধ্যে একটু এনার্জি বেশি বলতে দেখা গেল যে ক্রাউড 2 যারা, আমি বললাম যে 2 ক্রাউড পছন্দ করে না, এবার পছন্দ করে না কেন, কারণ সে একটু শান্তশিষ্ট থাকতে পছন্দ করে, কিন্তু যেটা 11 তারিখে 2 যে সে কিন্তু হতে পারে যে এই 2-এর থেকে একটু আলাদা, অর্থাৎ তার আবার একটু হয়তো ক্রাউড পছন্দ হলেও হতে পারে। আচ্ছা, কারণ ওই টেস্টটা নিয়ে এসছে সে, মানে তার মুড সুইংও হবে, আর সেই মুড সুইং এর মধ্যে সবই বৈশিষ্ট্য থাকবে, কিন্তু একেরও কিছু বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসবে। এটা হচ্ছে পার্থক্য। যেমন 3-এরও তাই, 3 যদি যার 3 তারিখে জন্ম, কারো 12 তারিখে জন্ম, 12 তারিখে মানে 1 2 মিলে 3 হয়েছে, তাহলে 1-এরও কিছু বৈশিষ্ট্য আসার কথা, 2-এরও কিছু বৈশিষ্ট্য কথা, আর 3 তো আসবেই।
তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে মানে যদি আপনাদের ডবল নাম্বারে হয় তাহলে আমরা যে নাম্বার অনুযায়ী বলেছি তো সেইটাকে কিন্তু প্রথমে শুনবেন, একদম আর আপনার ওই দুখানা নাম্বারেরই কিন্তু তখন শুনতে হবে। একদম শুনতে হবে। হ্যাঁ। আমরা এই যে বলি না যে এই যে আমি যে যখন বিয়ের ম্যাচগুলো করছিলাম হুম, তা বলছিলাম না যে একের সাথে যে কার যাওয়ার কথা, যে 8-এর যাওয়ার কথাই না, 4-এও যেতে পারে, 4-এ না গেলেও ভালো কিন্তু গেলেও হয়। তা কখন হয়? দেখা গেলো 1 সে 11 নিয়ে এসছে, 11 নিয়ে 1 এসছে, ঠিক আছে? তাহলে 2-এর জিনিসটাও তো আসবে। হ্যাঁ। এবার তাহলে 2-এর কিছুটাও তো আসবে। তা তার ওই যে ডিভোর্সটা হবে না, ব্যালেন্সটা থেকে যাবে। হ্যাঁ, বুঝতে কি বললাম? মানে এই হচ্ছে মানে এখানে একটু আধটু পরিবর্তন পরিবর্তন হবে। হুম। এই। তো আমার মনে হয় যে এখন মোটামুটি ক্লিয়ারিটি পাওয়া হয়ে গেছে। হুম। বাট আমি জিজ্ঞেস করেই নি তাহলে, মানে আমার অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে। তা আমার হচ্ছে 13 তারিখ, তা আমি কিরকম মানে 1 আর 3 মিলিয়ে যে 4। আচ্ছা, আমরা কিছু নাম্বার গুলোকে একটু পূর্বজন্মের সাথে রিলেট করি। আচ্ছা। সেরকম আছে 13, 14, 16, 19, ঠিক আছে? তো এই নাম্বার গুলো আমরা পূর্বজন্মের সাথে আমরা মনে করি যে পূর্বজন্মে 13 তারিখে মানে এবছর এই জন্মে যারা 13 তারিখে জন্মেছে তা তো 1 আর 3 4 তো হলো ঠিকই, কিন্তু 13 তারিখে জন্মেছো মানে তুমি পূর্বজন্মে এমন কিছু কাজ করেছিলা যার জন্য তুমি 13 তারিখে জন্মেছো। কিরকম কাজ হতে পারে? তুমি ওই জন্মে মার্ডার করতে পারো। আচ্ছা। হ্যাঁ, হতে পারে যে মার্ডার করেছো। এবার মার্ডার দেখা গেল তুমি নিজেকে রক্ষা করার জন্য করেছো, কিন্তু মার্ডার করেছো। মানে কর্ম তো কর্মই, মার্ডার করতে পারো। তো এরকম কিছু জিনিস আছে। আমি আগেই জানি দিই, আমি কিন্তু আগের জন্মের কথা হচ্ছে এখানে। এটা আগের জন্মের কথা, এই জন্মের কথা কিন্তু বলছি না। তাই এরকম আমরা কিছু নাম্বার ধরি, যেমন 16 তারিখ যদি বলি, 16 তারিখ 16 মানে 1 আর 6 7 তো। কিন্তু এই যে 16 তারিখে যারা জন্মায় তারা খুব একটা ভালোবাসা পায় না, অর্থাৎ তাদের ব্রেকআপ খুব হয়। 14 তারিখের কিরকম? 14 তারিখে হচ্ছে দেখো 1 আর 4 5 হয়, তা 5 তো আমি বললাম ব্যালেন্স, এটা খুব ভালো, 5 তো খুব ভালো এরকম আগের জন্ম বলছি তাহলে 1 আর 4 হচ্ছে নিয়ে 5 হচ্ছে, কিন্তু 5 বলতে আমি বললাম যে 5 খুব ব্যালেন্স, 5 সবার সাথে যায়। কিন্তু 14 তারিখে যাদের জন্ম হয় তারা তাদের জীবনে অনেকটা সময় তারা হচ্ছে মানে আনপ্রেডিক্টেবল থাকে তাদের জীবন। আচ্ছা। প্রেডিক্ট করতে পারে না তাদের জীবনের অনেকটা অংশ, তারা নিজেরা প্রেডিক্ট করতে পারে না যে কি হতে পারে। আনপ্রেডিক্টেবল বেশ কিছু ঘটনা তাদের জীবনে ঘটতেই থাকে। এটা পূর্বজন্ম থেকে এসছে। 16 তারিখও ঠিক জন্ম, 16 তারিখেও আমরা তাই ধরি, অর্থাৎ এরা পূর্বজন্মে অনেক বেশি লোককে সেপারেট করার জন্য তারা কাজ করেছে। আচ্ছা। এই জন্মের জন্য 16 তারিখে জন্মেছে, তার 7 হওয়া সত্ত্বেও 16 তারিখে এই জন্মে সে নিজে ভালোবাসা খুব মানে অত সহজে পাবে না, তাদের ব্রেকআপ হতেই থাকবে, মানে বেশ কয়েকবার ধোঁকা খাবে 16 তারিখে জন্মালে। শুধু 7-এর জন্য নয় কিন্তু, 1 আর 6 16 তারিখের জন্মে যে 7 আসছে সেই 16। তো এই 13 তারিখে কি মানে কিছু পজিটিভ আছে নাকি শুধু আমি মার্ডারই করেছি? না বলছি ওটা তো গত জন্মের ওটাই। তো এই জন্মে এই কারণে তোমার 13 তারিখ হয়েছে। তা কিছু জিনিস তুমি ওই জন্য ওই গত জন্ম থেকে মানে 13 তারিখে যারা জন্ম তারা কিছু পূর্বজন্ম থেকে নিয়ে আসে। তাই এবার 4টা যেমন আমি বললাম যে খুব বুদ্ধি, তারা খুব ভালো জায়গায় যেতে পারে, কিন্তু এই যে 4 1 আর 3 দিয়ে যে 4টা হবে, শুধু 4 না 1 আর 3 দিয়ে যে 4টা হবে, সেই 4-এর হচ্ছে এরা কি করবে, এরা অনেক বেশি কিছু করতে যাবে, লাভটা অনেক বড় দেবে, অনেক বেশি কিছু করতে যাবে, কিন্তু তা সত্ত্বেও তাদের বারবার করে পেছন থেকে টেনে ধরবে। 4-এর সাথে 1 আর 3 13 নিয়ে যে 4টা হবে তার সাথে এটা হবেই, যে তারা একদম গোলের সামনে পৌঁছে গেছে, মনে হবে এইবার মনে হয় আমি অ্যাচিভ করবো, দেখা গেল যে হলো না, পিছিয়ে চলে আসলো। 13-এর সাথে এটা বারবার হবে। হ্যাঁ, এটা হয়, তুমি মিলিয়ে দেখো 100%। হ্যাঁ হয়, এটা 13-এর সাথে হয়। কিন্তু তার মানে এই নয় যে 4 থেমে থাকে, 4 আবার মানে চেষ্টা করে এবং তারপরে লাস্টে অ্যাচিভ হয়। কিন্তু এই যে এই স্ট্রাগলটা 4কে একটু বেশিই করতে হয়, 1 আর 3 মিলে যে 4 এটা বোধহয় আই থিঙ্ক ফার্স্ট হাফ অফ লাইফে বেশি হয়, বেশি হয়, তারপরে ধীরে ধীরে ওটা ফিক্স হয়ে যায়।
এটা হচ্ছে গোল হয়তো মেরে দেবো খুব তাড়াতাড়ি। অবশ্যই আমরা এই আশাই করব। এবার বিষয়টা হচ্ছে পূর্বজন্মে যাহা যে হয়েছে হ্যাঁ। আমাদের এই জন্মের কর্মে আমাদের এই জন্মে অবশ্যই প্রভাব ফেলবে। তাহলে আরেকটা একটু Story? হ্যাঁ ঘটনাতে যাই, কারণ আপনি বলেছেন আপনার দুখানা ঘটনা। হ্যাঁ। তো ওই ঘটনার সাথেও আমি প্রত্যক্ষ। হুম। হ্যাঁ, কিন্তু এমনই বিষয় শুনলেই বুঝতে পারবা, এটা আমার স্টুডেন্টদের সাথে। তা আমার বাড়ি চাকদায়। তা আমার পড়িয়ে ছাড়তে রাত্রি 9টা 9:30 বেজে যায়। 9:30 বেজে যায়। এবার অনেক সময় কি হয়, আমি সেই সময় আমার খুব ক্লোজ যেসব স্টুডেন্ট অনেক সময় তারা যারা বন্ধু টাইপ, আমাকে দেখে বুঝতে পারছো যে আমার স্টুডেন্ট আমার বন্ধু টাইপেরই হয়। এইবার তা ওরকম আছে কয়েকজন, তা ওদের সাথে কি কথা, আমি অনেক সময় চা খেতে বেরিয়ে যেতাম রাত্রি 9:30 বাজে, গাড়িটাই নিয়ে চা খেতে যেতাম। তা ওখানে আমরা যে চাকদার যে জায়গাটা থাকি সেখানে হচ্ছে যে রেলগেটটা সেটা 50 নম্বর রেলগেট, আর আমরা যেখানে চা খেতে যেতাম সেটা 52 নম্বর রেলগেট, মানে ওখান থেকে একটু অনেকটাই দূর। তো ওই 52 নম্বর রেলগেটটা বেশ অন্ধকার, কিন্তু ওখানে ওই গেটের সামনে চায়ের দোকান আছে এখনো, ওই চায়ের দোকানে আমরা মশলা চা খেতে যেতাম। আচ্ছা। আগাগোড়াই ওই রাত্রি 9টা 9:30 10টা এরকম সময় আমরা ওখানে খেতাম। এবার এটা 2022 সালের ঘটনা বলছে। তো ওখানে ওই সময় তা আমার একটা স্টুডেন্ট, ওর নাম হচ্ছে উত্তম, পুলিশের চাকরি করে, আমার কাছেই পড়ি চাকরি পেয়েছে। তা ও এসছে আমার কাছে, তা বলছে দাদা চলো অনেকদিন বেরোই না, আজকে চলো পড়ানোর পরে তুমি তাহলে চা খেতে যাবো। ঠিক আছে। সেটা হচ্ছে 2022 সালে কালী পুজোর 4 দিন পরের ঘটনা বলছে। আচ্ছা। এবার কালী পুজো তো হয়ে গেছে, অনেক জায়গায় প্যান্ডেলগুলো এখনো খোলেনি, বাসটা সব রয়েছে, এরকম অবস্থা। তো 9:30 পরে আমরা ওরকম বেরিয়েছি, চা খেতে গেছি, তো 52 নম্বর রেলগেটের ওখানে। এবার চা খেয়েতে তখন 10টার বেশি বেজে গেছে। চা খেয়ে এবার 52 নম্বর রেলগেটটা পার করলে একটা বটতলার মতো পড়ে, বট গাছ। তো ওই জায়গাটা না খুবই অন্ধকার, মানে ওখানে লোকজন সেরকম নেই। ওই বট গাছটার গা ঘেঁষে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, এরকম একটু ঢালু, একদিকে হচ্ছে জমি, ফাঁকা জমি, আর একদিকে হচ্ছে গাছপালা, ওরকম অন্ধকার পুরো, আর লাইট নেই ওই জায়গাটায়। ওখান থেকে আবার কিছুটা গেলেই সামনে মোড় পড়বে, ওখানে আবার লাইটের আছে, কিন্তু ওই পোর্শনটা অন্ধকার, বেশ অন্ধকার। এবার আমরা বাইকে রয়েছি, তো এইবার বাইক নিয়ে ওই রাস্তাটায় আমরা ঢুকবো। তো বাইক নিয়ে ওই রাস্তাটা ঢোকার পরেই এবার আমি হচ্ছে সে পকেট থেকে মোবাইল বের করে গাড়ি পেছনে মোবাইলটা এবার দেখছি, সবাই বের করেছি, আর ও গাড়ি চালাচ্ছে। এবার এই সময় এবার যদি কেউ এইভাবে মোবাইল দেখে, তাহলে এবার পাশ দিয়ে যদি কোনো কিছু কেউ হাঁটে বা কিছু জ্বালে, সে দেখুক বা না দেখুক, সে কিন্তু বুঝতে পারবে যে পাশ দিয়ে কেউ যাচ্ছে বা আসে। এবার রাস্তাটা যেহেতু অন্ধকার, এবার আমি মোবাইলটা নিয়ে এভাবে ঘাঁটছি। এই মধ্যে উত্তম যে গাড়িটা চালাচ্ছিল, সে কি করেছে, পুরো গাড়ি কেঁপে উঠলো, উঠে গাড়ি হচ্ছে ওই জঙ্গলের দিকে ঢুকিয়ে দিচ্ছিল। এর সাথে সাথে আমি কি করেছি, ওই ব্রেকটা চেপে ধরেছি, দুই হাতটা ধরে গাড়ির ব্রেকটা চেপে ধরেছি, নাহলে পুরো একদম নিচে জমিতে পড়ে যেতাম। এবার চেপে ধরেছি, এবার থামিয়ে দিয়েছি। এবার দেখছি ও থরথর করে কাঁপছে। এইবার আমি বলছি যে কি হয়েছে উত্তম, কি হয়েছে নাকি? এবার দেখি না, থরথর করে ও কাঁপছে। বলছে দাদা আমি যেতে পারবো না। আমি বলছি কেন, কি হয়েছেটা কি? বলছে তুমি কিছু দেখো নি? আমি বলছি কি দেখবো? আমি বলছি ঠিক আছে দাঁড়াও, চলো ওদিকে চলো। তারপর ওকে আমি ভালো করে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে আমি যেহেতু যেগুলো জানি, আমি নিজে একটা মন্ত্র মনে একটা মন্ত্র বলছি, কারণ আমি বুঝতে পেরেছি বিষয়টা কিছু হতে পারে যে ধরো। এবার ওই মন্ত্রটা বলছি, তারপর ও একটু ধাতস্থ হয়ে গাড়িটা চালিয়ে তারপরে হচ্ছে ওই সামনে যে মোড়টা ছিল যেখানে আমি বললাম যে লাইট ওয়েট, ওই জায়গাটায় গেছে। তো ওই জায়গাটায় গিয়ে আমি ওকে বলছি যে কি হয়েছে নাকি, এরকম ভয় পেলে কেন? বলছে দাদা তুমি কিছু দেখো নি? আমি বলছি কেন, কি হয়েছে? বলছে তুমি ওই পাশ দিয়ে কাউকে যেতে দেখো নি? আমি বলছি একজনকে মনে হয়েছে যে একজন মহিলাকে আমি দেখেছি, মনে হয় সে পাশ দিয়ে ছিল, কিন্তু আমি তো খেয়াল করিনি। বলছে যে ওই মহিলাকে দেখো নি, যিনি হচ্ছে ওই ছাপা লাল রঙের শাড়ি পরা ছিল? আমি যে এই অন্ধকারের মধ্যে তুমি ওরকম ছাপা শাড়ি দেখলে কি করে, লাল রঙের ছাপা শাড়ি পরা? বলছে উনি তো আমার গাড়ির সামনে চলে এসেছিল, উনি গাড়ির সামনে এসে গায়েব হয়ে গেছে। উনি ওর গাড়ির সামনে এসেই পুরো গায়েব, ভ্যানিশ। ওইটা দেখে ও পুরো ভয় পেয়ে গেছে, কাঁপা শুরু করেছে। এই ওর ছকটা আমি অনেক আগেই করেছিলাম। আমি জানি যে ওর ছকে মঙ্গল আর কেতুর অবস্থান যেভাবে রয়েছে, আমি জানি যে ও এগুলো দেখতে পারে।
ঠিক আছে, তাই আমি এটা এবার না বিশ্বাস করার কিছু নেই, কারণ আমি প্রত্যক্ষ ওখানে আর ওর সিচুয়েশন আমি দেখেছি। তো আমি যদি ওকে বলি যে না, যে তুমি কিছু দেখোনি, তাহলে এটা তো দাহা মিথ্যা কথা বলা হবে। আর তারপরে আমি নিজেও অনুভব করেছি যে মনে হয় সাইড দিয়ে কেউ হাঁটতে, আমি বুঝতে পেরেছি, আমি দেখিনি কিন্তু আমি বুঝেছি যে পাশ দিয়ে কেউ হাঁটছিল। তারপরে তো সেই ওকে ওই এক দোকান থেকে সেই জল টল চোখে মুখে দিয়ে খাওয়াটারও হলো, তারপরে গিয়ে সুস্থ হলো, তারপরে আবার গাড়ি নিয়ে বাড়িতে আসি। তাই এরকম ঘটনা ঘটেছিল। আর এই ছোট ছোট ঘটনা কিন্তু অনেকের সাথেই মোটামুটি ঘটে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের সাথেও হয়তো ঘটে যায় অনেক সময়, কিন্তু আমরা ওটা খেয়াল করি না। আমি কেন জানি না, আমি আবার খেয়াল করতে পারি এরকম টাইপের কিছু হলে। মানে এবার সেটা কি কারণ, সেটা তো তুমি বেশি ভালো বলতে পারবে আমার থেকে। কারণ 4-7 এরা খেয়াল করতেই পারে, বা হতে পারে যে তোমার ছক যদি আমি দেখি তো ওখানে মঙ্গল কেতু বা রাহুর যে অবস্থানগুলো থাকে, সেই অবস্থানগুলো দেখলে বোঝা যায় যে এরা কারা বেশি এইসব জিনিসগুলো দেখতে পারবে, বুঝতে পারবে, অনুভব করতে পারবে। যেমন আমার ছকে রয়েছে, সেই অনুযায়ী আমি বুঝতে পারি, আমি জানি যে এটা আমি আমার দ্বারা এটা হয়। আমি প্রথম গল্প মানে এখানে পজিটিভ নেগেটিভ দুটোই বোঝা যায় আর কি। দুটোই এরকম তুমি পজিটিভও বুঝতে পারবে, নেগেটিভও বুঝতে পারবে। এর একটা সেনসিটিভ হয়, এটা বোঝা যায়। আর আমরা লাস্ট যে কার্শিয়াং এর করে এসেছিলাম সিরিজটা, সেখানে গিয়েও মানে হোমস্টেটা ভালো ছিল, মানে আমরা বলেওছি এবার হোমস্টেটা খারাপ নয়, আপনাদের কাউকে বলছি না যে খারাপ, বাট ওখানে গিয়ে প্রথম দিন গিয়েই না আমার কেমন একটা জানি অদ্ভুত নেগেটিভ ফিল হয়েছিল পুরো। হ্যাঁ, বাকিরা সবাই মোটামুটি মানে ওকে, যে টায়ার্ড রয়েছে বোঝা যাচ্ছে, বাট ওকে, বাট আমার গিয়ে কেমন জানি একটা আনইজি ফিল হচ্ছিল, একটা ভারী ভাব। মানে আমি একটুখানি ঝিমিয়ে পড়ছিলাম, কিন্তু আমি যে ঝিমিয়ে পড়ছিলাম সেরকম না, আমি অবজার্ভ করার চেষ্টা করছিলাম যে বিষয়টা কি। হ্যাঁ, যাই হোক, তো এই জন্যই আমি আরো জিজ্ঞেস করলাম। বাট হ্যাঁ, এবার বলতে গেলে এইরকম ঘটনা কিন্তু হতেই পারে। এবার আপনাদের মধ্যে কার কার সাথে এরকম হতে থাকে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যে মূলাঙ্কি যদি চান আপনারা, মানে আমরা বলছি না জানাতে, বাট যদি চান আপনারা জানাতে পারেন। অবশ্যই, আমিও নিউরোলজি নিয়ে কাজ করছি এবং অ্যাস্ট্রোলজিও নিয়েও কাজ করছি, বাস্তু নিয়েও কিছু কাজ করছি। তা আমার নাম্বারটা তোমরা দিতে পারো ওই সাথে, আর চ্যানেলেও কোলাপ করে দেবো, তো কোনো অসুবিধা হবে না, তারা চ্যানেলও খুঁজে পেয়ে যাবে। সাথে যোগাযোগ করতে চাও, কারো যদি কোনো কিছু জানার থাকে, এবার ছক টক কেউ করাতে চাও বা এইসব কিছু করাতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারটা এরা তো দিয়ে, নাম্বার ডেসক্রিপশনেও দিয়ে দেবো, চ্যানেলও কোলাপ করে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কন্ট্যাক্টও পেয়ে যাবে। চ্যানেল কিন্তু আমরা এই বিষয়ে নেই, হ্যাঁ সেটা ম্যাটার নয়, কিন্তু ওখানে সোশ্যালস তো তোমার থাকবেই আশা করি, তো ওখানেও আপনারা পেয়ে যেতে পারেন। বাট তাহলে আমরা এবার আসি যে এই বছর, মানে এই যে 9টা নাম্বার 2026 কিরকম যায়, 1 থেকে 9 অবধি কিরকম যাবে। তা শুরু করি 1 থেকে 9, যে 2026 সাল 1 থেকে 9 মূলাঙ্ক ব্যক্তিতে কিরকম যাবে। আচ্ছা, প্রথমত হচ্ছে 1, এই বছরটাও 1-এর সূর্যের। এবার অনেকেই বোঝে না যে এই সূর্যের বছর এটা কেন বলছি। আমি 2026টাকে যদি ধরি, শুধু 2026, তাহলে কি কি পাবো? ওর মধ্যে 2 পাবো, 0 পাবো, আরেকটা 2 পাবো, আর 6 পাবো। তো এই সব কটা যোগ করলে কত হয়? 2 0 2 হয়, আরেকটা 2 4 হয়, একটা 6 যোগ করলে 10 হয়। তাহলে 10 মানে 1, তাহলে 1 মানে সূর্য। তাহলে এই বছরটা এই কারণে সূর্যের বলা হয়। তাহলে এই বছর 1-এর কিরকম যাবে? তাদেরই তো বছর, সূর্যের বছর, তাদের বছর। এই বছর যারা 1 রয়েছে, অর্থাৎ যাদের মূলাঙ্ক 1 রয়েছে, তাদের মধ্যে অন্তত 3টে পরিবর্তন আসবেই। 3টে পরিবর্তন বলতে তাদের জীবনে বড় বড় 3টে পরিবর্তন আসবে। প্রথমত হচ্ছে তাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে বলতে যে হতে পারে যে কেউ যদি জব করে থাকো, তো সেই জব মানে ছেড়ে অন্য কোনো জব করতে পারো। ওটা কি ভালো হবে নাকি? না, ভালো হবে। আচ্ছা, সেটা ভালো হবে, কিন্তু চেঞ্জ হবে। তা এই চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে স্থানের, বাসস্থান। যারা 1 মূলাঙ্ক রয়েছে তাদের হতে পারে যে এবার জব রিলেটেড হতে পারে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেল, বা সে নিজেই এক জায়গা থেকে এক জায়গায় চলে গেল। অনেক কারণ হতে পারে, কিন্তু তার এই পরিবর্তনটা আসতে পারে। একটা আসবে রিলেশনে, আচ্ছা, রিলেশনেও পরিবর্তন আসবে। এবার রিলেশনটা হতে পারে যে আগের পুরনো রিলেশন ফিরে আসে ভালো হতে পারে, বা নতুন রিলেশন হয়ে ভালো হতে পারে, হবে ভালো। আর যদি মানে রিলেশন যদি থাকে, তাহলে এবার আমি কি বললাম যে চেঞ্জ যদি হয়, পরিবর্তন যদি হয়, তাহলে একটা খারাপ তো থাকবেই, পুরনো চলে যাবে, নতুন আসবে। যদি মানে ওই দিকের পরিবর্তনটাও হতে পারে। আচ্ছা, এবার এই একের সাথে এটা হতে পারে। এবার
ঠিক আছে, এবার বেশি ভয় পাওয়ার কিছু নেই, আমার মনে হয় যে পজিটিভ, এর ভালো হবে, ভালো দিকেই যাবে তার। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এইগুলো অনেক কিছুর উপরেও ডিপেন্ড, অনেক কিছু ডিপেন্ড করে, সার্কামস্ট্যান্সেস কিরকম হ্যাঁ। হয়েছে, সিচুয়েশনস। শুধুমাত্রই যে মূল্যাঙ্কের উপর আমরা কি বলছি, মূল্যাঙ্কের উপর এগুলো এই ধরনের জিনিসগুলো আসতে পারে। এবার সেটা শুধুমাত্র যে এক মূল্যাঙ্ক শুধু যে তার উপরে নির্ভর করে তা না, আরো কিছু জিনিসের উপর নির্ভর করে, কিন্তু এই সম্ভাবনাগুলো থাকবে। আর সেটাকে তোমরা যদি চাও সেটাকে তুমি প্রিভেন্টও করতে না, পারো, একের তো ভয় জন্য- পাওয়ার কিছু। একের জন্য বছর ভালো, হ্যাঁ, একের জন্য 26 খুব ভালো যাবে। যে পরিবর্তনগুলো আমি বললাম সেগুলো সবই প্রোগ্রেসিভ, অর্থাৎ ভালোর দিকে যাবে, খারাপের দিকে বলিনি। একদমই। আর কিন্তু ওই হয় না যে কয়েকজন শুধু খারাপটা দেখে নিয়ে ভয় পেয়ে যায়, না না, খারাপ ওই জন্যই মানে যদি তোমাদের মনেও হয় ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। পজিটিভ থাকলে পজিটিভ পজিটিভ ভাবলে পজিটিভ হবে, হ্যাঁ একদম, আর নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে। এবার আসছে তাহলে দুইটা। আচ্ছা, 2 যাদের মূল্যায়ন, তাহলে এবার কমফোর্ট জোন থেকে এবার বেরোতে হবে। আচ্ছা, 2026 সালে তাদের কমফোর্ট জোন থেকে বের করে ছাড়বে, অর্থাৎ তারা যেরকম ক্রাউড পছন্দ করে না, বেশি ট্রাভেল পছন্দ করে না, কিন্তু এবছরটা তাদের জন্য এইগুলোই হতে চলেছে। অর্থাৎ তাদের মধ্যে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হবে যাদের মধ্যে ক্রাউড জিনিসটা তাদের সাথে থাকবে। অর্থাৎ হতে পারে পারিবারিক, যে সে হচ্ছে নিজেকে একটু গুটিয়ে রাখে, কিন্তু পরিবারে সে হচ্ছে পরিবার খুব বেশি তাকে নিয়ে মাথা ঘামাচ্ছে। অর্থাৎ এবার সে হয়তো খুব একটা পছন্দ করতো না আগে, কিন্তু এবছর তারা মাথা ঘামানো। ইভেন 2 কি হবে, যাদের যে সমস্ত ব্যক্তিরা বা মেয়ে বা ছেলেদের এতদিন বিয়ে হয়নি, 2026 সালে তাদের বিয়ের সম্ভাবনাটা খুব রয়েছে। তাদের মূল্যাঙ্ক 2, তারা ধরো বিয়ের যোগ্য কিন্তু বিয়ে হয়নি, তাদের এই 2026টা বিয়ের জন্য তাদের জন্য খুব ভালো। এই একটা, আর তাদের ট্রাভেল হওয়ার একটা চান্স রয়েছে এবছর খুব বেশি, মানে ট্রাভেল করতে হতে পারে তাদের। তো আমি যদি এখন 100-র মধ্যে নাম্বার দিই, কতটা ভালো যাবে বা কতটা খারাপ? 2-এর জন্য 2-এর জন্য 2-এর জন্য 80%ই ভালো যাবে। বিশেষ করে 24 বছর থেকে 36-37 বছর পর্যন্ত ছেলেপেলেদের জন্য খুবই ভালো যাবে। নাইস। এবার তার থেকে কমেদের কি কম ভালো যাবে? তার থেকে কমেদের আমি বললাম যে তাদের এবার তার থেকে যদি কম থাকে তাহলে ওই যে তারা বললাম যে তাদের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, বা কমফোর্ট জোন থেকে যদি বেরোয় তাদের জন্য, যে অল্প বয়সী বাচ্চাদের জন্য কমফোর্ট জোন থেকে যদি বেরোতে হয় তার জন্য তাদের কাছে স্ট্রেস হয়ে যায়। স্ট্রেস এই এটা। ঠিক আছে, তাহলে 2ও আমরা জেনেই নিলাম, এবার আমরা 3-এর দিকে যাই। তোর আর 3-এর জন্য এই বছরটা নতুন কিছু, আরো কিছু শেখার বছর। এবার তারা মানে এবার তারা চাইবেই, নিজের থেকেই চাইবে যে আরো কিছু মানে কিছু কোর্স করি, নতুন নতুন কিছু শিখি। তারা এই বছরটা স্কিল ডেভেলপমেন্টে লাগাবে, তারা হবেই এই বছরটা তাদের জন্য দক্ষতা বৃদ্ধির বছর এটা। আচ্ছা, তারা কিছু না কিছু শিখবে, তারা যদি বয়স্কও হয়, ধরো বয়স একটু বেশি, তা সত্ত্বেও তারা কিছু না কিছু শেখার চেষ্টা করবে। আচ্ছা, এই বছরটা তাদেরকে পুশ করবে শেখার জন্য, এবং তাদের 3 তো এমনি জ্ঞানী হয়, তাদের জ্ঞানের ভান্ডার এই বছরটা আরো বাড়বে। তাদের পারিবারিক ফ্যামিলি কেমন? তাদের এবার 3-এর জন্য বছর যথেষ্ট ভালো, কোনো খারাপ কিছু নেই, মানে নেগেটিভ সেরকম কিছু ইম্প্যাক্ট পড়বে না পারিবারিক দিক থেকে বা অন্য কোনো দিক থেকে। তাহলে 100-তে নাম্বার দিলে কত দেবে? এদেরও মোটামুটি 90% ভালো হবে। বাহ, তাহলে তো অনেক ভালো। তাহলে কোনো টেনশনেরই ব্যাপার নেই জন্য তো কোনো একদম। তাহলে আমরা যখন টেনশন নেই, তো আমরা টেনশনের নাম্বার 4-এ চলে আসি। 4-এর জন্য এই বছরটা হচ্ছে খুব মানে এক্সাইটমেন্ট পূর্ণ, ঠিক আছে। এরা ওই আমি বললাম যে এরা অনেক কিছু করার কথা ভাববে, কিন্তু ডিলে এদের হতে থাকবে। এই 26 সালটা তাদের একটু ডিলে হওয়ার বছর। এবার জুন মাস পর্যন্ত এদেরকে পেছনের দিকে টানবে একটু, এরা একটু কনফিউজড প্রথম দিকে। এদের বছরটা শুরুই হবে একটু কনফিউশনের সাথে, মানে কনফিউজড তারা। 2026টা তারা একটু কনফিউজড হয়ে শুরু করবে, কিন্তু জুন মাসের পর থেকে আবার এদের গতিটা খুব ভালোভাবে নেবে। তো জুন মাস পর্যন্ত তারা একটু হচ্ছে সবকিছু ডিলে হবে। আচ্ছা, তার মানে 50% আমরা বলতে পারি। তারা ওই 40% 50% হচ্ছে ভালো যাবে। হ্যাঁ, 50% ভালো গেলে 50% ভালো, খারাপ মানে কি এই ওই আর কি, মানে মিক্সচার আর কি। হ্যাঁ, এটাই। তো এরপরে আমরা যাব 5-এ। 5 তা 5 বুধ, আর বছর হচ্ছে এটা সূর্য। এবার 5-এর জন্য এটা হচ্ছে আইটি সেক্টরের দিকে যদি ঝোঁকে তাহলে খুব ভালো যাবে। অনলাইন ব্যবসা এদের এবছর খুব ভালো হবে। যদি কেউ অনলাইন ব্যবসা করে
খুব ভালো যাবে। যদি কেউ ইউটিউব চালানোর কথা ভেবে থাকে তাহলে এবছর শুরু করে দেন, আপনাদের জন্য এবছর ভালো যাবে। এই দিকটা আপনাদের ভালো, 5-এর জন্য ভালো। নাম্বার 100-তে 100-তে এদেরও মোটামুটি 70% খুব ভালো যাবে, আর 10% ওদের একটু মিক্সড আপ হবে, একটু খারাপ ভালো মিলে, আর 20% এদের ট্রাভেল দেবে। ঠিক আছে। তো এবার 6 তা 6-এর জন্য এইবার 2-এর সাথে 6 এখানে একটু মিল থাকবে। এদেরও এবছর বিয়ে করার খুব ইচ্ছা হবে। আচ্ছা। হ্যাঁ, যাদের বিয়ের বয়স হয়েছে আর কি, এমন না 5 বছরের বাচ্চা, তো আমি তার কথা বলছি না। যাদের এবার বিয়ের আর কি এতদিন আটকে রয়েছে, এবছরটা তারা নিজেরাই পুশ করবে বিয়ে করার জন্য, মা বাবাকে একটু বোঝানোর চেষ্টা করবে যে এবার বিয়ে দাও আমাকে। মানে এবছর তারা বিয়ের জন্য একটু বেশি ছটপট করবে, আর এদের রিলেশন এবছরটা খুব ডেভেলপড হবে। আচ্ছা, যদি কোনো রিলেশন থেমে থাকে তাহলে এবছরটা সেই রিলেশনটাই আবার গ্রো আপ হবে, একটু এগোবে। আর যদি এমন কোনো রিলেশন থাকে যে রিলেশনটা ওয়ার্ক আপ করছে না, তাহলে সেটা মানে বন্ধ হয়ে মানে এটা একটা সুপ্রিম নতুন রিলেশন, হ্যাঁ নতুন রিলেশনে তারা যুক্ত হবে। 6টা তাদের 6 এরকম যাবে এবছরটা। কতটা ভালো যাবে তাহলে? এদেরও 50%, 60% এদের ভালোই যাবে। ঠিক আছে, বাকি 40% একটুখানি ট্রাভেল আছে। একটু ঠিক আছে, তাহলে এবার আমরা 7-এ যাব। 7, আচ্ছা 7-এর জন্য এবছরটা 50-50। 7-এর জন্য এবছরটা 50-50, অর্থাৎ এরা যদি কি হয়, এদের ওই বছরের প্রথম দিকে এদেরকে লোকে খুব কাঠি করবে। আচ্ছা, এদের আশেপাশের লোকরা 7-এর আশেপাশে যারা থাকবে এবার এদেরকে খুব প্রভোগ করবে, উত্তেজিত করবে আশেপাশের লোকরা। এই একটা সমস্যা প্রথম দিকে থাকবে, কিন্তু সেপ্টেম্বর মাসটা ওই মাসগুলোর পর থেকে এদের আবার বছরটা খুব ভালো যাবে। ঠিক আছে, সেপ্টেম্বর অনেক দেরি আছে। এই কিন্তু এই সময়গুলো হচ্ছে 7-এর জন্য একটু, এই লোকেদের জন্য একটু সমস্যা হবে। ইউজুয়ালি এদের 50% ভালো যাবে, 50% খারাপ যাবে। মানে খারাপ বলতে ওই লোকেদের একটু ইসে করতে হবে। তারা কোনো জায়গায় গেল, যদি কোনো এমন হয়েছে কোনো জায়গায় কেউ চাকরির জন্য খাটছে কিন্তু চাকরি হয়নি, তো এবার বারবার করে তাকে জিজ্ঞেস করবে, কি রে তুই চাকরি পেলি না কেন, ওই অর্থাৎ তাদেরকে একটু বিরক্ত করবে। আর লোকে এবছর ওদেরকে একটু কাঠি করবে 7-এর, তা 7-কে লোকের থেকে এবার একটু বেঁচে থাকতে হবে। তার মানে তাদের কোনো শত্রু নেই, কিন্তু এই বছর থাকতেও পারে। এবছর থাকবে তাদের আশেপাশে, তাদের নিজেদের লোক, বিশেষ করে তাদের নিজেদের লোকটা তাদেরকে একটু উত্তেজিত করবে। এই ঠিক আছে, তাহলে এবার আমরা 8-এ যাব। 8-এ খতরনাক ব্যাপার। 8-এর না, এবার 8-এর জন্য যে খতরনাক বিষয়টা তা না, এমন না আমরা যে সবসময় বলি যে সূর্যের বছর এটা, আর শনির সাথে তো সূর্যের আদায় কাজ করার সম্পর্ক, তা তো খুবই খারাপ যাবে, এরকম বিষয়ের নাম ওরকম না। তাই এদের জন্য ভালোই যাবে, খারাপ যাবে না, কিন্তু এরা এফোর্ট অনেক বেশি দিয়ে ফেলবে, আর সেই অনুযায়ী কাজটা পরে হবে, ওই ডিলে হবে। এদের আর বুঝছে না, এদের রিলেশনগুলো এবছর সব ঝিমিয়ে থাকবে। 8-এর রিলেশনগুলো একটু এবার ঝিমিয়ে থাকবে এবছর, খুব বেশি রিলেশনে এদের ফোকাস না দেওয়াই ভালো। আর কাজের ক্ষেত্রে যে 8-এর যে কাজের ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে এরা ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি বলবো যে 8 যারা, তারা একটু মনটাকে স্থির রেখে এবছর কাজের দিকে ফোকাস করতে, নাহলে কিন্তু ওই কাজের জায়গাটা জবলেসের জায়গাও তৈরি হয়ে যেতে পারে। এমন না যে হবেই, পারে, যদি ফোকাসটা ওদিকে না দেয়, সে যদি একটু কেয়ারলেস হয়ে থাকে, তাহলে কিন্তু জবলেস হয়ে যেতে পারে এবছরটা। তাই মিলিয়ে জুলিয়ে 8-এরও চলে যাবে এরকম সারভাইভ করে নিলেই ভালো। খুব যে আমি খুব খারাপটা আমি এরকম কিছু বলছি না, আমি বলছি তারা যদি একটু চোখ কান খোলা তাদের উপর নিজের কাজের দিকে একটু ফোকাস দিতে পারে, তবে একটু ঠিকঠাক যাবে। না হলে তাদের ওই জবলেসের জায়গাটা চলে আসতে পারে। 8-এর তো তাদেরই দোষে। 8-এর তো বোধহয় পুরো জীবনটাই এরকম কর্মফলের উপরই ডিপেন্ড করে। সেই 8 মানেই তো কর্মের, 8 মানেই কর্মে, তাই এদেরকে অনেক বেশি খাটতে হয় সব জিনিস পেতে গেলে। এবার কাউকে যদি যে মানে 90% পেয়ে যদি অনেকে পেয়ে যায়, তাই এদেরকে 120% দিতে হয় সেটা পেতে গেলে, তো এরকম হয়ে যায় 8-এর জন্য। তো এবার আমাদের শেষ নাম্বার 9 বছরটা এবার মোটামুটি ভালো দেখা যাচ্ছে যেরকম, তাই ওরা নিজেরা যা এক্সপেক্ট করবে 9,
তার থেকে এবছরটা তাদের জন্য আরো বেশি আসবে। আচ্ছা, হ্যাঁ, তাদের আর্থিক দিকটাও মোটামুটি এবছরটা ভালো। নয়ের জন্য এবছরটা আর্থিক দিকটা খুবই ভালো। অর্থাৎ তারা যা এক্সপেক্ট করবে দেখা গেল যে তার থেকেও বেশি কিছু তারা পেতে পারে এবছরটা। তাদের জন্য এবছরটা খুবই ভালো। আচ্ছা, নয়ের সাথে একের তো একটা ভালো সম্পর্ক সবসময়। তা সূর্যের সাথে মঙ্গলের সম্পর্কটাও ভালো। তার জন্য এবার 9 বছর, এটা একেরও যেরকম বছর, 9-এরও এটা সেটা বছর। 9 এবার করে খাওয়ার বছর। অর্থাৎ 9 তুমি এতদিন যেগুলো ভেবে রেখেছো সেইগুলো আর ভাবার না, এবার সেগুলো করার। কারণ তুমি এবছর যেগুলো করবা সেগুলোই কাজ করবে, ওয়ার্ক করবে। এই কারণে 9কে এবার ঝাঁপিয়ে পড়তে হবে, এবং 9 দেখা গেল যে যা যা ভেবে কাজ শুরু করবে তার থেকেও সে বেটার পাবে, আরো ভালো পাবে। 9-এর জন্য ভালো বছর। তাহলে তো খুবই ভালো। তো 9-এর সংখ্যার যারা আছেন তারা খুশি হয়ে যান, কারণ আপনাদের বছর এসে গেছে। আমি বলবো যে সবাই খুশি থাকুক, খুশি থাকলেই আরো ভালো হবে। মানে যেটা ভালো হওয়ার তার থেকেও ভালো হবে খুশি থাকলে। নিজেকে খুশি থাকতে হবে, কারণ আমার মনে হয় এরকম প্রত্যেক 9 বছর পরে পরেই তো নাম্বার চেঞ্জ হবে বছরের। একদম। তো এমন তো কোনো মানে নেই, মানে এটা তো কনস্ট্যান্ট যে তোমার লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কারণ প্রত্যেক 9 বছরে আবার চেঞ্জ হয়ে যাবে, এক আবার ফেরত আসবে। তো এটা তো মানে ভগবান কৃষ্ণও বলে গেছেন যে সবসময় তো সমান হবে না কখনোই। তো শুধুমাত্র ভয় পেয়ে যে আমি কেন এরকম, আমার সাথেই কেন হচ্ছে, ওইসব করে কোনো লাভ নেই। ওইসব করে কোনো লাভ নেই। সবার সাথেই সবকিছু হয়। এবার কারোটা আমরা জানতে পারি, কারোটা আমরা জানতে পারি না। এবার যাদেরটা আমরা জানতে পারি না, দূর থেকে ভাবি সে কত স্মুথলি তার লাইফটা কাটাচ্ছে, সে কত ভালো রয়েছে। তো কাছে গিয়ে দেখবো যে তারও একটা নিজস্ব স্ট্রাগল রয়েছে। প্রত্যেকেরই স্ট্রাগল থাকে, তার স্ট্রাগলকে ভয় পেতে লাভ নেই। স্ট্রাগল তোমাকে জিততে হবে নিজের পজিটিভিটি দিয়ে, নিজের মানসিকতা দিয়ে এবং ভালো কাজ দিয়ে। মেন কথা হচ্ছে আমরা নিজেদের যে ভাবনা চিন্তা ওই মোল্ডের মধ্যে ফেলে আমরা চেষ্টা করি অন্যকে বোঝার যে সে কিরকম আছে। সেটা এমনও হতে পারে যে অনেককে আমরা মনে করি যে উনি কত কষ্টে আছেন, কিন্তু মানে আমরা কি তার বেশভূষা থেকে বা বাইরে থেকে আমরা সেটা মনে করি, সে হয়তো ভেতর থেকে এতটাই খুশি যে আমরা কখনো হতেই পারবো না অতটা খুশি। তো এইটা কিন্তু অন্যদিকে আমরা যদি শুধু মনে করি যে আমরা নেগেটিভ ভাবি পজিটিভ হয়ে যায়, সেরকম নয়। পজিটিভ ভাবলেও নেগেটিভ হয়, তো এই দুটো ভাইসা ভার্সা চলতেই থাকে। তো এখানে কিছু বলার নেই। বাট আমার মনে হয় এখানে আমার আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে, মানে যদি কারোর এখনো অলরেডি ডিমোটিভেট হয়ে গিয়ে থাকেন, মানে হওয়ার তো কোনো কথা নেই, তাও যদি হয়ে গিয়ে থাকেন, আমি জাস্ট একটা কথা বলি যে আমার যেরকম 13 আর আমার 4, যেরকম বললেন যে ডিলে হয়ে হয়ে যাবে, এই বছরের শুরুটা থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এর আগেও তো আমি অনেকগুলো এরকম বছর কাটিয়েছি। একদম। তো ডিলে যে হয় না, সেগুলো ভালোর জন্যই হয়। একদম। কারণ কখন হয়ে উঠবে, কখনো স্পিডে হয়ে গেলে না ব্যাপারটা অনেক কিছু প্রসেস করা যায় না। ডিলে হয়ে হলে নিজের ক্লিয়ারিটি পাওয়া যায়। অনেক সময় আমরা ভুল দিকে ইনভেস্ট করে দিই বা ভুল লাইনে চলে যাই। ওটা যদি একবার ডিলে হয়, ভাবার সময়টা পাওয়া যায়। সময় পাওয়া যায়। আবার হতে পারে তোমাকে যে অভিজ্ঞতা দিয়ে গেল সেই অভিজ্ঞতাটা জীবনে অন্য ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, স্মুথ করে দেবে রাস্তাটাকে। তা কিছু ক্ষেত্রে ডিলে হওয়ারও তো দরকার। অবশ্যই। যেমন রিলেশনের ক্ষেত্রে আমি বলি, রিলেশন যদি খুব তাড়াতাড়ি হচ্ছে পরিণতি পেয়ে যায়, তাহলে তুমি তো ভাবার সময় পেলে না। এবার তারপরে গিয়ে পরিণতি পাওয়ার পরে একটা দীর্ঘ সময় কাটাতে হবে। সেই দীর্ঘ সময়টায় তখন যদি নতুন নতুন জিনিস বুঝতে শুরু করো, আর তখন গিয়ে দেখো যে ম্যাচ আপ হচ্ছে না, তাহলে কি প্রবলেমটা হবে? তখন তার থেকে রিলেশনে সময় দিয়ে ওই ডিলে করে সেইটাকে বুঝে নিয়ে তারপরে পরিণতি পেলে ভালো কি না? একদম সেই রকমই সবকিছুতেই। মানে এটাই হচ্ছে ব্যাপার যে সবকিছু দেখারই দুটো দিক রয়েছে, আর যেই দিকটা তুমি দেখবে সেই দিকটাই তোমার সাথে হবে। মেন কথা হচ্ছে এটাই, সে তোমার যদি বছর খুব ভালোও হয়, সেখানেও যদি তুমি বাড়িতে এই নিয়ে বসে থাকো যে আমার সাথে তো কোনো বছর হয়নি, এই বছর আর কি হবে, তাহলে তোমার ওই বছরের আমার 1 বা আমার 9 বা এই বছরটা তো আমার খুব ভালো যাবে, আমি কোনো কাজই করছি, তাহলে কি হবে? হ্যাঁ, ওই ভালো যেতে পারে যে আমি ঘুমোতে পছন্দ করি, আমি ঘুমাচ্ছি, কিন্তু তারপরে গিয়ে যে পরের বছরগুলো তার ঘুমানোরও জায়গা পাবে না, সেটা আবার এই যে সেটা একের ক্ষেত্রে এবার বলছি, এক যে কাজগুলো এবছর করবে তার রেজাল্ট তো পাবে গিয়ে 27-এ 28-এ, তখন গিয়ে বুঝবে 26 তার জন্য কত ভালো ছিল, কিন্তু কাজটা তো করতে হবে। একদম 100%। এই তো এইগুলো কিছু আলোচনা ছিল, আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আর আমার মনে হয় যে নিউমেরোলজিটা না এখন চারদিকে যেরকম ভাবে আমাদের চারদিকে কিন্তু এখন নাম্বারই ঘুরছে। একদম। হ্যাঁ, এবার অ্যাস্ট্রোলজি হচ্ছে সুপ্রিম, যেখান থেকে নিউমেরোলজি খুব মানে প্রচন্ড নতুন, কিন্তু
তাও এই নাম্বারস গুলো আমাদের যখন চারদিকে ঘুরছে, যে আমি শুনেছি, মানে আমি দেখেছি আর কি, অনেক অ্যাড ট্যাড তো আসে যে ফোন নাম্বারের উপরেও নাকি লাইফ ডিপেন্ড করে, তাই? একদম একদম। কিন্তু সেটা তো অটোমেটিক হয়, মানে সেটা সেটা কেউ কিভাবে কন্ট্রোল করবে? এই দেখো, ম্যাক্সিমাম আমাদের ফোন নাম্বার যে লাস্টের যে 4টে ডিজিট থাকে তার উপরেই ম্যাক্সিমামটা হচ্ছে নির্ভর করে। আচ্ছা, ওই 4টে ডিজিট তো তোমার হাতেও থাকে, তুমি চাইলেও ওই 4টে ডিজিট নিজের মতো করে নিতে পারবা। তা তোমার যে ডেট অফ বার্থ তার সাথে আমার মনে হয় লিঙ্ক আপ করিয়ে নেওয়াই ভালো, কেন নাম্বারে তো খেলা। যে আমরা যে গাড়ি, যাদের গাড়িতে 4, 8, 9 এই সংখ্যাগুলো যদি থেকে থাকে কারো গাড়ি নাম্বারে, তাহলে হতে পারে তার গাড়ি নয় ফাইন্যান্স কোম্পানি টেনে নিয়ে যাবে, নয় অ্যাক্সিডেন্ট হয়ে গ্যারেজে পড়ে থাকবে। আচ্ছা, কারো ফোন নাম্বারে যদি 1, 4 বা 4, 1 এরকম গুলো বেশি থাকে, তাহলে সে হচ্ছে লোন জাতীয় জিনিসে জড়িয়ে পড়বে, বা একাধিক 8 যদি থাকে লোনে জড়িয়ে পড়বে। যদি কারো 2, 7 বা 7,2 এই সংখ্যাগুলো তার ফোন নাম্বারে বেশি থাকে, তাহলে তার অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি থাকবে। আচ্ছা। এগুলো বুঝে নিতে হবে। তো যদি কম্ফোর্টেবল করতে হয় কারোর নাম্বারের সাথে, হ্যাঁ, তো একটা উদাহরণ দিয়ে বোঝা যায় তাহলে কিরকম, মানে এক ধরুন কারোর নাম্বার মানে মূলাঙ্ক, তার লাস্টে 4টে না 4 মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দেখতে হবে, তার ভাগ্যাঙ্ক কত, মূলাঙ্ক দেখতে হবে, তার ভাগ্যাঙ্কও দেখতে হবে, দুটো দেখতে হবে। দেখা গেলো কারো 1 রয়েছে আর হচ্ছে ভাগ্যাঙ্ক হচ্ছে 2 রয়েছে, তাহলে এবার 1 আর 2 এর সাথে 1-এর সাথে তো 8 রাখাই যায় না। তাহলে তোমার ফোন নম্বরে 8 যতটা বর্ধিত থাকবে তত ভালো, না থাকাই ভালো। আমি বলি যে ফোন নম্বরে 2, 4, 8 আর 0 না থাকাই ভালো। আচ্ছা, 2, 4, 8 থাকা যাবে না। এবার 1-এর সাথে তাহলে কমফোর্টেবল সবচেয়ে বেশি কে? 1-এর সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবল তাকে আনতে হবে। কোথায় আনতে হবে? দেখতে হবে লাস্টে 4টে নাম্বারে তুমি কোন ক্যাটাগরি, তুমি বিজনেস করো, তুমি জব করো, নাকি তুমি স্টুডেন্ট, না কি, সেই অনুযায়ী 4-এর যে কমফোর্টেবল সেই জায়গা আনতে হবে। আচ্ছা, ওই 4টে নাম্বারের মধ্যে একদম লাস্টে যদি আমি 1 বেশি রাখি, তাহলে তোমার কাছে যে সমস্ত ফোনগুলো আসবে সেই সমস্ত ফোনগুলো আসবে, কাদের ফোন আসবে? খুব হচ্ছে পাওয়ারফুল ব্যক্তিদের। আচ্ছা, যারা স্টুডেন্ট হবে, যারা স্টুডেন্ট, তাদের যদি লাস্টে 1 থাকে তাহলে ভালো, কেন একটা পাওয়ারফুল ব্যক্তি তাকে ফোন করবে বা বেশি কথা বলবে, কোনো বেশি কথা হবে না। কিন্তু যদি লাস্টে 2 থাকে, একটা স্টুডেন্ট কিন্তু লাস্টে 2 রয়েছে, এবার 2 কাদের থাকে? 2 যাদের থাকে তাদের খুব বেশি হচ্ছে ইমোশনাল ফোন আসে, মেয়েদের ফোন বেশি আসে। এবার কোনো ছেলে যদি হয় তার কাছে মেয়েদের ফোন যদি বেশি আসে আর ইমোশনাল যদি কথা বেশি হয়, তাহলে তারা পড়াশোনা থেকে মন বসবে না। তাহলে একটা স্টুডেন্ট আর তার ফোন নাম্বারের লাস্টে যদি 2 হয়, না হয় ভালো, কেন হলে পড়াশোনার একটু আচ্ছা ক্ষতি হতে পারে। যদি কারো 7 থাকে লাস্টে, 7 থাকে, যদি শুধু 7, তাহলে 7 কি হয়? 7 গল্প করার নাম্বার বেশি আসে ফোন, অর্থাৎ না ইমোশনালও না কিন্তু কাজেরও না, ফোনগুলো কাজের না, প্রচুর অকাজের ফোন, অকাজের ফোন আছে নাকি 7? আমার 7 আছে লাস্ট। ও, তাহলে অকাজের ফোন বেশি আসে না, তাহলে 7-এর সাথে লাস্টে তাহলে অকাজের ফোন বেশি। আমি কেটে দুবার কথা বলেই বুঝে যাই যে সে কি করতে চাই। আমার একটুখানি বাইরে আছে, আমি পরে ফোন করছি। ভালো, এটা কি করতে হবে, কিছু করার নেই। 7 লাস্টে থাকলে এটা হবেই। তো তোমার যদি মনে হয় যে না ঠিকঠাক ব্যক্তিদের শুধুমাত্র কাজের কথা বলবে, তাহলে লাস্টে 1 নাও নয় 5 নাও। আচ্ছা, লাস্টে 1 রাখতে হবে নয় 5 রাখতে হবে। 1 রাখলে পাওয়ারফুলদের বেশি আসবে ফোন, আর 5 রাখলে কাজের গুলোই আসবে, অকাজের গুলো আসবে না। মানে লাস্টে রাখো 4টে ডিজিটের মধ্যে চেঞ্জ। হ্যাঁ, এবার সেই 4টে দিয়ে এবার তোমার সাথে ম্যাচ করে নিতে পারো। আর আমি 1, 4, 5 তোমাকে 1, 5 বলেই দিলাম, তুমি 1 রাখলে কি হবে, 5 রাখলে কি হবে, 2 রাখলে কি হবে, সেই অনুযায়ী তোমার মূলাক আর ভাগ্যাঙ্ক অনুযায়ী যেগুলো কমফোর্টেবল সেইগুলো ওখানে রাখতে হবে। আর পুরো নাম্বারটা, পুরো যে ফোন নাম্বারটা সেটা যোগ করলে নয় তাকে 1 হতে হবে, নয় তাকে 3 হতে হবে, আচ্ছা, নয় 5 হতে হবে, নয় 6 হতে হবে, এর বাইরে রাখা ভালো না। আচ্ছা, এইবার তোমার যে ছকটা বা 4টা, সেই 4টে দেখতে হবে যে তোমার কোনটা মিসিং আছে, কোনটা তোমার দরকার আছে, তাহলে সেই অনুযায়ী আমি যোগফল রাখবো। তো 1-এর দরকার 1 রাখবো, 5-এর দরকার 5 রাখবো, 6-এর দরকার হলে 6 রাখবো, যেটা তোমার দরকার আছে সেই অনুযায়ী রাখবো। তো এইগুলোতেই মিলাতে হয়। প্রচন্ড ইন্টারেস্টিং একটা টপিক। আর আমি বলে দিলাম ঠিকই, যদি আপনারা কেউ এরকম মনে করে থাকেন যে আপনাদের ফোন আমি কেটে দিয়েছি,
তাতে কিছু মনে করবেন না, কিছু করার নেই। কিছু করার থাকে না। হ্যাঁ, কারণ আমি গল্প অতটা পছন্দ করি না, মানে কাজের যদি আমার কথা, কাজের কথা তো আমার ভালো লাগে না এত গল্প। যাই হোক, একদম কিন্তু আমার পডকাস্টে বসলে আমার আবার গল্প করতে খুব ভালো লাগে। এইটাও কাজের মধ্যেই পড়ে, হ্যাঁ, এটা তো আমার কাজের মধ্যে পড়ে। কিন্তু এবার হচ্ছে ওই হয় না যে এটা আমার ইন্টারেস্টের ব্যাপার। এবার কেউ যদি আমাকে ফোন করে এমন কারোর, মানে ওই হয় না অনেকে ফোন করে অন্য কারোর নামে কিছু বলছে, বুঝতে ওগুলো আমার একদম পছন্দ হয় না, তো ওই জন্য আমি কেটে দিই। ওটা যাদের আপনাকেই বলছে। যাদের ফোন নাম্বার লাস্টে 2 আছে, আপনারা দয়া করে তাদের ফোন করবেন, তারা শুনলো। আর ব্যাস, তাহলে তো হয়েই গেল। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি বলেই দিলাম যে যারা ছেলেরা আবার এখনই গিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে লাস্টে 2 নেওয়ার চেষ্টা করো না। ও হ্যাঁ, অবশ্যই মেয়েরা ফোন করবে বলে। মেয়েরা ফোন হ্যাঁ, সেই এবার পড়াশোনার প্রবলেম হতে পারে, আর শুধু পড়াশোনা নয়, পরে কাজের প্রবলেম হতে পারে, সবচেয়ে হতে তো সবকিছুই মানে আর কি। আমি জানি যাদের কাছে 2 লাস্টে আছে তারা একটু মিলিয়ে দেখো যে আমি কতটা খারাপ বলছি কিনা, একদম তাই হবে। আর এই যে 7 তো প্রমাণ পেয়ে গেলাম, এই যে বললো যে একদম বোনাস, এর জন্য সে জিজ্ঞাসা করে নিল যে 7 কিনা। একদম, আমি এই জন্যই তো মানে পডকাস্ট করছি যখন নিজের একটু লাভ হওয়া উচিত, তো এই জন্য একদম, জিজ্ঞেস করে। এই তোর নাম্বার কি লাস্টে? আচ্ছা, লাস্টে 9 আছে। না, ওকে যারা ফোন করবে তারা খুব এনার্জি চাই, খুব এনার্জি নিয়ে ফোন করবে, খুব। তার মানে তুমি মনে হয় ফোন করো বেশি। করতেই লাগে। না, ওকে যারা ফোন করবে তারা বেশ এনার্জি নিয়েই ফোন করবে। 9 এবার যদি 9 এর আগে 1 থাকে, তাহলে যদি 319 যদি থাকে লাস্ট নাম্বার, তাহলে খুব ভালো নাম্বার। আচ্ছা, হ্যাঁ, 1 আছে তো ভালো নাম্বার। আমার হচ্ছে 8 9 8 না, ওই যে নাম্বারটা রয়েছে 8197 আছে লাস্ট। 8197। আচ্ছা, পুরো নাম্বারটা আচ্ছা, ওর 7 তো বলেই দিলাম কি আছে। সেটা তো তোমার আগে আমার ডেট অফ বার্থের সাথে তাহলে পুরো ম্যাচ করে ওগুলো দেখতে হবে, সেই সময় একসময় করে দেবো সব। ঠিক আছে, আর আপনাদের যদি এইসবের দরকার পড়ে, মানে তাহলে কন্ট্যাক্ট তাহলে আমার সাথে আমি contact নাম্বার করতে হবে, আমি এসব করে দিই অবশ্যই। কন্ট্যাক্ট করতে হবে, নাম্বার তো পেয়ে যাবে। আর তোমারটা তুমি একসময় আমাকে দেখিয়ে দিও, আমি করে দিও যে ফোন নাম্বার কি রাখা উচিত না উচিত। ঠিক আছে, তাহলে বেশি এবার লোকেদের জানিয়ে লাভ নেই, নিজের মধ্যেই রাখ। তাই ওই বলে না যে রাহু মাঝখানে মাঝখানে সব এদিক ওদিক দিয়ে খুলে গেলে আবার খুলে যায়, তো বললাম তাহলে তো প্রথমেই বললাম যে প্রথম দিকে গুটি থাকে, তারপর খুলে গেলে তো। কিন্তু আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, যেটা আমি ভালোই লাগলো আমার, মানে কেন জানি না ভালো লাগলো, যে আমার প্রিভিয়াস জন্মদিনে আমি মার্ডার করেছি। তো এইটা ভালো রেখেছে, আমার মনে হয় ওটা ভালো লাগেনি, ওটা মাইন্ডে নিয়ে নিয়েছে, বলছে এটা কি বললে। না না, সেরকম নয়। এবার আগের জন্মে তো আজকে রাতে যে কাকে মার্ডার করেছে তুমি দেখতে পেলে আমাকে স্বপ্ন কিন্তু আমার অনেক রকমেরই আসে। আসে। ওটাও বোধহয় এটা এমনি যারা 4 হয় মূলান, তার স্বপ্ন এমনিও বেশি দেখে। যারা 4 মূলান, ওই 7কে জিজ্ঞেস করে সে স্বপ্নই দেখে না, বা স্বপ্ন দেখলে মনে রাখতে পারে না। জিজ্ঞেস করো হ্যাঁ, আগে কি স্বপ্ন মনে আছে, আজকে তো মনে আছে। এবার স্বপ্ন তো দেখে সব মনে রাখতে পারো, মনে রেখেছো? তো ইয়ে কি জানি, তো শুধু 7 25 7, 2 আর তো 2 আছে না, মানে তাহলে 5ও আছে আবার। 5 আছে, ওই 2 আর 5 ব্যালেন্স করো। 5 তো বুদ্ধি, 5 তো বুদ্ধি, মনে রেখে 2 মনে রেখে দিচ্ছে। যাই হোক। 7টা স্বপ্ন দেখে খুব, কিন্তু 7টা মনে রাখতে পারে না বেশি, ওই স্বপ্ন দিয়ে মনে রাখতে পারে। 4টা খুব স্বপ্ন দেখে, বিরল স্বপ্ন দেখে। মানে আপনারা যদি ভাবেন যে আমরা কার সাথে কথা বলছি ওইখানে, তো আমাদের সাথে সূর্যই বসে আছে, যে আমাদের সাথে পডকাস্টে বসে। তো মানে হরর পডকাস্ট মানে এরকম ভাবার কিছু নেই যে আমরা কোনো এমন মানে অবয়বের সাথে কথা বলছি, সেরকম নয়। সেখানে একজন রয়েছে আমাদের, মানে ক্যামেরা ট্যামেরা তো চলছে, তো অনেক কিছুই থাকে ইকুইপমেন্টস। বাট আজকে কিন্তু মানে কথাবার্তা বলে আমার খুব ভালো লাগলো। আজকে একটুখানি অন্য আমেজের ছিল এই পুরো পডকাস্টটা। মাঝখানে মাঝখানে দুটো ঘটনাও শেয়ার করা হয়েছে, বাট মেনলি আমাদের আজকে মেন মোটো ছিল যে 2026-এ কিরকম যাতে কাজ যাবে, কিরকম কার যাবে, আর যাতে ক্লিয়ার হয়ে যায়। Clear। পজিটিভ দিকগুলো নিন, নেগেটিভ অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেকটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আর বাকিটা তো ডিপেন্ড করছে কি কাজ করবে তারা তার উপরে। আর অবশ্যই হচ্ছে কেমন লাগলো পডকাস্টটা, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন। আর আমাকে আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। একদম, যদি আমাকে আবার চান আপনারা, সেটাও আপনারা জানাতে পারেন। আগের বার তো প্রচন্ড ভালো লেগেছে, আশা করি এইবারও খুবই ভালো লাগবে, কারণ মানে আমরা সবকিছু জানতে পেরেছি আর কি, আর প্রচন্ড অ্যাকুরেট জিনিসগুলো কিন্তু আমরা এখানে জানতে পেরেছি, তো এখানে কোনো রকম ডাউট নেই। তো আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনেও, আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের উপরেও, আর তার সাথে চ্যানেল তো কোলাবে থাকবেই, আপনারা ওখানে গিয়েও ডাইরেক্ট দেখতে পারেন দাদাকে, আর তার সোশ্যাল মিডিয়াতেও ওখান থেকে চলে যেতে পারেন, তো কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের জন্য তাহলে এতটাই থাক।
আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।